আমি বিয়ে করার আগে ইসরাতের সাথে কথা বলতে চাই। হ, কথা কও, আমাকে কোনো সমস্যা নাইকা, কিন্তু যা কইবার এইখানে দাঁড়াইয়া কইবা। এখন পার্সোনাল কথা কইবার সময় নাইকা। জাইন মেহেরুন্নেসার দিকে থেকে চোখ ফিরিয়ে নিল। সবার সম্মতি নিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই ইসরাত। হ্যাঁ অথবা নাতে উত্তর করো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও ইসরাত? তুমি না করে দিলে এই বিয়ে হবে না, কেউ তোমাকে জোর করবে না। ঘুমন্ত ইসরাত কোনো কথা শুনল না। তার মাথায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সব কিছু মেনে নিলেই গিয়ে আরামের ঘুম দিতে পারবে। কোনো রকম এখান থেকে বের হতে পারলেই হলো। মাথার ভিতরে ভুভু শব্দ হচ্ছে ঘুমের অভাবে। সবাই চুপ করে আছে ইসরাতের উত্তর শোনার জন্য। নিস্তব্ধ পরিবেশে মেইলি রিনরিনের শব্দে ভেসে আসলো, হ্যাঁ। ইসরাতের স্বীকারোক্তি দেওয়ার সাথে সাথে ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। দেনমোহর কত টাকা বাঁধবো? হেলাল সাহেব বললেন। 20 লক্ষ টাকা বাঁধেন। নাসির সাহেব বললেন। ভাই, নগদ টাকা দিতে হবে আমার মেয়েকে, মনে রাখবেন কিন্তু। আমার ছেলের কি টাকার অভাব? তাহলে বিয়ে পড়ানো শুরু করি? চার ভাই একসাথে বলে উঠলেন। জি, শুরু করুন। ইমাম সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। রাত 12:30 নগদ 20 লক্ষ টাকা ধার্য করে সৈয়দ জাইন হেলালের সহধর্মিণী হলেন সৈয়দা ইসরাত নাসির। দুজনের জীবন এক সুতোয় বাঁধা পড়ল। বিয়েতে উপস্থিত ছিল আরশ, ইরহাম, নুসরাত আর বাড়ির কর্তীরা। বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, তাই আর ঘুম থেকে তুলতে নিষেধ করে দিলেন হেলাল সাহেব। বিয়ে শেষ হতেই ইসরাত ইমামকে সালাম দিয়ে নিজের রুমে গেল ঘুমানোর জন্য। আগামীকাল সকালে ভাবা যাবে কি হয়েছে, এখন ঘুমানো প্রয়োজন। আজ এত আরামের ঘুম আসছে কেন? ঘুমে মনে হচ্ছে চোখ খুলে পড়ে যাবে। এখন না ঘুমালে মনে হচ্ছে মরেই যাবে। ইসরাত কোনো রকম রুমে গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। শান্তি। চোখ দুটো লেগে আসলো। সামনে সব কিছু আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। অন্যদিকে নুসরাত নখ কামড়াতে নখ ব্যথা করে ফেলেছে, তারপরও কামড়ানো বন্ধ করছে না। গম্ভীর চিন্তা করছে। ইসরাতের বিয়ে হয়ে গিয়েছে জাইনের সাথে। ইসরাতের পরে বিয়ে হওয়ার কথা ছিল জাইনের। জাইনের বিয়ে হয়ে গেল, এবার জায়ানের পালা। খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে জায়ানেরও। তারপর কার পালা? ভাবতে চোখ বড় বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি ইসরাতের বিয়ে দেওয়ার কি ছিল? সোফার উপরে দু পা তুলে বসলো, গভীর চিন্তায় লিপ্ত। খাল কেটে কুমির নিয়ে এসেছে নিজে নুসরাত। বুড়ির কানে এসব কথা ঢুকানোর কি ছিল? আরও 2-1 বছর পর ইসরাতের বিয়ে হলে কি এমন হতো? চোর গেলে বুদ্ধি বাড়ে, নুসরাতের অবস্থা সেরকম। কি করা যায়? চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। সাথে আরেকটা চিন্তা আসলো মাথায়। আরশের বাচ্চা এখন তার বেআইন। দুজনে বেআইন। সব শেষ। জীবনে যা স্বপ্ন দেখেছিল সব শেষ। ভেবেছিলাম কত কি ইসরাতের জামাইয়ের ভাইয়ের সাথে ইটিস পিটিস করবে, সব ধূলিসাৎ হয়ে গেল। বেআইয়ের হাত ধুয়ে আর টাকা পাওয়া যাবে না। ইসরাতের জামাইয়ের জুতো লুকিয়ে টাকা পাওয়া যাবে না। বিয়ের দিন গেট ধরলেও টাকা পাওয়া যাবে না। আরশের বাচ্চা ওইখানে দাঁড়িয়ে ধমকাধমকি করবে। সব কিছু নুসরাতের চোখে এখনই ভাসছে। চিন্তা করতে করতে পা নামিয়ে বসলো নুসরাত। নখ কামড়াতে সিঁড়ির দিকে হেঁটে গেল। 2-3 দিন আগের কথা মাথায় আসলো নুসরাতের। ইচ্ছে করলো মাথা নিয়ে দরজার সাথে বাড়ি দিতে। কে লাড়া দিয়েছিল তাকে এসব আইডিয়া দেওয়ার জন্য? ধীরে ধীরে নিজের কর্মকাণ্ডের কথা মনে হলো। শয়তানের লাড়া দিয়েছিল ওই সময়। দাদি, জাইন ভাইয়ের বিয়ে দিতে চাও তুমি? মেহেরুন্নেসা মাথা নাড়ালেন, তিনি দিতে চান। শোনো, এসব ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই। অনেক তো ইমোশনাল কথা বললে পটলো না। তুমি ভাইয়াকে ধোকা দাও। ভাইয়াকে তোমার কথা দিয়ে ফাঁসিয়ে ফেলো, দেখবে এমনি রাজি হবে। কিভাবে ফাঁসাবো বইলা দে। কেন বলবো? আমার কি বেনিফিট এখানে? বলবো না। বেনিফিট ছাড়া এই নুসরাত সৈয়দ কোনো কাজ করে না। টাকা দি মনে তোরে। কত চাইস তুই? বেশি না, তুমি বুড়ি মানুষ দাদা, 1000 টাকা দিলেই হবে। আমি আবার মানবতার ফেরিওয়ালা তো। আচ্ছা ডাইন, এইবার ক। এদিকে আসো। জানো না দেয়ালেরও কান আছে? কানে কানে বলি। কানে কানে নুসরাত শিখিয়ে দিল কি কি করতে হবে। মেহেরুন্নেসা বললেন, কাজ করবে? না করলে টাকা ফেরত। একদম 100% সত্যি কথা। ধান্দার বিষয়ে কোনো মিথ্যে কথা বলে না নুসরাত।
কথাগুলো মাথায় আসতেই নুসরাতের নিজেকে ইচ্ছে করলো ঠাস করে থাপ্পড় মারতে। মাত্র 1000 টাকার জন্য এদের বিয়ে দিয়ে দিল। এসব কুটনামি আইডিয়া দিল বুড়িকে সে। নিজের পায়ে কুড়াল মারলি রে গাধি। ইসরাতের জন্য, ইসরাতের অন্য জায়গায় বিয়ে হলে আরো বেশি টাকা আয় করতে পারতি, বলদি কোথাকার। নিজে মনে নিজেকে ধিক্কার জানালো। আর করবি টাকা দিয়ে কাজ, লে এবার লোকসান সামলা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের মাথায় নিজে দু একটা গাঁটটা মারলো। আর ওর সোফার উপরে বসে কখন থেকে খেয়াল করছিল নুসরাতকে। সোফার উপর পা তুলে বসে আবার নামায়, কিভাবে আবার চোখ বড় বড় করে, পরে সিঁড়ি দিকে যেতে যেতে নিজেকে গাঁটটা মারে, মাথায় বাড়ি মারছে। আরশের হঠাৎ মনে হলো অনেক দিন হয়েছে নুসরাতকে জ্বালাই না, আজ একটু জ্বালাতে ইচ্ছে করলো তার। নিজের চিন্তা ভাবনায় নিজে অবাক হলো, কি ভাবছে এসব, তবুও জ্বালাতে ইচ্ছে করছে তার। সব কিছু এক সাইডে রেখে আরশ উঠে দাঁড়ালো, ট্রাউজার ঠিক করে টি শার্ট টেনে ভাঁজ করে করলো। নুসরাত ডিপ্রেশনে মাথা নিচের দিকে ঝুঁকে হাঁটছিল আর ভাবছিল কত বড় লস করলো নিজের। নিজ মনে গান গাইলো, পরাণ যায় জ্বলিয়া, পরাণ যায় জ্বলিয়া, আহা আহা আহা। একে তো রোগা, তার উপরে চুলগুলো কোনো রকম বান করে রাখা থাকে, যা 2 মিনিট পর পর শুধু খুলে যায়। রোগা শরীরের উপর ব্যাগি টি শার্ট আর ব্যাগি প্যান্ট পরে হাঁটছে। দূর থেকে দেখে মনে হচ্ছে কোনো মৃতদেহ হেঁটে চলেছে। নাজমিন বেগম ইসরাতের রুমে এয়ার কন্ডিশন আনার জন্য গিয়েছিলেন। হঠাৎ ঝুঁকে কিছু আসতে দেখে চিৎকার করে উঠলেন। নুসরাত সোজা হয়ে মায়ের দিকে তাকালো, চুলগুলো সামনের দিকে এসে মুখে চোখে ঢুকে গিয়েছে। হাত দিয়ে চুল সরিয়ে দিয়ে মায়ের দিকে তাকালো। ডিপ্রেশনে মুখ দিয়ে বের হলো আওলা ঝাওলা কথা। চিৎকার করছে কেন আম্মা? নাজমিন বেগম বুকে থুতু ছিটিয়ে নুসরাতের পিঠে হালকা জোরে থাপ্পড় মারলেন। মরা মানুষের মতো হাঁটছিস কেন? আর চুলগুলো বাঁধিস না কেন? সারাদিন জিনের মতো ঘুরে বেড়াস। এখন যদি আমি তোকে দেখে হার্ট অ্যাটাক করতাম তখন কি হতো? যখন হতো তখন দেখা যেত, এখন এত ভেবে লাভ কি? থাপে লাল করে দিব। যা চুলগুলো গিয়ে বাঁধবি, না হলে তোর একদিন কি আমার একদিন। আম্মা আমার হাত কিরকম লকর ঝকর হয়ে গিয়েছে, এই দেখো কাজ করছে না। হাত নাড়িয়ে দেখালো নুসরাত। কান্না করে দিবে দিবে করে আবার হেসে উঠল, আবার ভং ধরা কান্না করে দিল। এই মরা মানুষের মতো করবি না, তুই খাবার পাস না? আর পাগলের মতো হাসা বন্ধ কর। পাগল হয়ে গিয়েছিস? এইরকম রোগা হলি কিভাবে? আর এসব কি কাপড় পরছিস? এর ভিতরে তো আমার জায়গা হয়ে যাবে। এসব কাপড় পরিস বলে তোকে আরো মরা মানুষ লাগে। যা চুল বাঁধ গিয়ে। আমি যদি আর চুল খোলা পাই, নুসরাত তোর চুলে আগুন ধরাবো। নাজমিন বেগম ধমকে ধামকে এয়ার কন্ডিশনার নিয়ে চলে গেলেন। নুসরাত এবার সিঁড়ির রেলিং ধরে বসে পড়ল, পায়ে শক্তি পাচ্ছে না, কান্না আসছে আবার হাসিও আসছে। এ কি হলো? আরশের বাচ্চা তার বেয়াই হয়ে গিয়েছে? আহা আহা আহা। হাত পা ছড়িয়ে বসে রইল। রুমে যাওয়ার কোনো তাড়া নেই নুসরাতের। আরশ এতক্ষণ মা মেয়ের কথা শুনছিল, এবার এসে নুসরাতের সাথে লেগে বসলো। কি হচ্ছে তোর? এভাবে মরা মানুষের মতো বলে আছিস কেন? আরশের কথার উত্তর দিল না। নুসরাতের গান গাইতে ইচ্ছে করল, ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গান গেয়ে উঠল। আমার টাকাগুলো সব উড়াইয়া লইয়া গেল যাই না। কত কি ভাবছিলাম, সব মাটির মতো ধুলিসাৎ হয়ে গেল। আর আমার প্ল্যানে সব পানি ঢেলে দিল। না 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 না, আমি নিজেই নিজের প্ল্যানে পানি ঢালছি। আহা 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 বলে হু হু করে মুখ দিয়ে শব্দ করল কান্না করার মতো করে, তারপর আবার হেসে উঠল। আরও অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এর কি হয়েছে? এরকম করছে কেন? আর এসব কি গান গাচ্ছে? কোনো মানুষের গলায় সুর এত বেসুরো হয়? আরশের ভেতর থেকে কেউ বলল, হয়তো তোর সামনে যেটা বসে আছে এর হয়। আরশের মনে হলো আজ আর ঝগড়া করবে না, কিভাবে ঝিম মেরে বসে আছে। রুমে গিয়ে ঘুমানোই উত্তম। চুপচাপ উঠে দাঁড়ালো। নুসরাত বসে রইল নিজ জায়গায়। ও ডিপ্রেশনে, এখানে বসে ডিপ্রেশন দিবস পালন করবে আজ, পরে রুমে যাবে। আরশ একবার তাকিয়ে নিজের রুমে চলে গেল। আফসোস রইল আজ চালাতে পারলো না মেয়েটাকে। পরের দিন সকালবেলা
ইসরাতের যখন ঘুম ভাঙলো তখন রাতের কথা ধীরে ধীরে মনে হতে লাগলো। ইসরাতের মনে পড়ল জাইন তাকে জিজ্ঞেস করেছিল বিয়েতে রাজি কিনা। সে স্বীকারোক্তি হ্যাঁ দিয়েছিল। বিয়ে হয়ে গিয়েছে তাদের। ঘুমের কারণে জিনিসগুলো আধো আধো মনে আছে। ইমাম সাহেব তাকে কবুল বলার কথা বলতে ইসরাত সেকেন্ডের সাথে কবুল বলে দিয়েছিল। একটু কান্নাকাটি করেনি। হায় আল্লাহ, এ কী করলো? সত্যি বিয়ে হয়ে গেছে নাকি নিজের স্বপ্ন দেখেছে? চিমটি কাটলো না, সব ঠিক আছে। পাশে তাকিয়ে দেখলো নুসরাত ঘুমিয়ে আছে। ইসরাত ধাক্কা দিল, নুসরাত নড়ে চড়ে ঘুমিয়ে গেল। এই জন্য কাল রাতে কি হয়েছে A to Z বল। নুসরাত ঘুমের কারণে কথা বলতে পারল না। রাত 3টার সময় এসে ঘুমিয়েছে। ও প্রচুর ডিপ্রেশনে, কথা বলতে ইচ্ছে করলো না। ইসরাত মাংস ধরে হাতের বাহুতে চিমটি কাটলো। নুসরাত চোখ বুজে থেকে থাপ্পড় মারল ইসরাতকে। জ্বালাস না তো, ঘুমোতে দে, সর এখান থেকে। ইসরাত ঘাড় তেরার মতো পড়ে রইল। আবার জিজ্ঞেস করলো, আগে বল কি হয়েছে কাল রাতে? আমি কি কিছু ভুল ভাবছি নাকি এটা সত্যি? নুসরাতের ইচ্ছে করল ইসরাতকে মাথায় তুলে আছাড় মারতে। দাঁতে দাঁত চেপে বলল, কাল রাতে তোর আর তোর জামাইয়ের বাসর হয়েছে, তারপর একটা বাচ্চা তোর জামাই পয়দা করছে, হয়েছে খুশি? এবার যাই এখান থেকে, জ্বালাস না আমায়। ইসরাত নাছোড়বান্দা, সে নড়ল না। আবার ধাক্কা দিল নুসরাতকে। নুসরাত এবার চিক্কুর দিয়ে ভয়ঙ্কর গালি দিল। ইসরাত গায়ে মাখল না। কিছু জানতে হলে কিছু সইতে হয়, এটা কোনো বিষয় না। প্লিজ বল কি হয়েছে। আমি মরে যাব বোন, চিন্তায় আমার মাথা ফাটছে। নুসরাত উঠে বসলো। ইসরাতের মাথার আশপাশ তাকিয়ে বলল, কই ফারছে, আমি তো দেখতে পাচ্ছি না। হেয়ালি না করে বল কি হয়েছে। নুসরাত সব খুলে বলল। ইসরাত প্রচুর সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে থাকলো। তারপর হু হু করে কান্না শুরু করলো। বালিশের মধ্যে মাথা দিয়ে পাড়ি দিল। আমাকে জিজ্ঞেস করছিস আর আমি কি সুন্দর রাজি হয়ে গেলাম? এই তুই কোথায় ছিলি ওই সময়? তুই না আমার থেকে নগদ 500 টাকা নিলি বিয়ে ভাঙার জন্য? বিয়ে ভাঙলি না কেন? কি করছিলি ওই সময়? ইসরাত রাগে নুসরাতের চুল চেপে ধরলো। নুসরাতও চুল চেপে ধরলো। তুই কেন হ্যাঁ বললি? তোকে জিজ্ঞেস করেছিল, তুই না করলি না কেন? মা বাবার ভদ্র সন্তান আপনি, হ্যাঁ বলেছেন কেন? হ্যাঁ, আমি কি বলেছিলাম হ্যাঁ বলার জন্য? তুই কেন থামালি না আমাকে? তুই থামালে তো বিয়েটা হতো না। টাকা নিয়ে এভাবে বাটপারি করিস? তোকে আমি কি করব নুসরাত? টাকা দিয়েছিস তুই আমাকে? কখন, কোন সময়, এক্সাক্ট টাইমটা বল। আমি কি কোনো দায় নিয়ে রেখেছি নাকি তোর বিয়ে ভাঙার? খুব ভালো হয়েছে, ছ্যাঁকাখোরের সাথে তোর বিয়ে হয়েছে। তোর জামাই ছ্যাঁকাখোর, ছ্যা। তারপর কি? দুই বোনের মধ্যে ঠাস ঠুস করে ফাইট হলো। হাড্ডাহাড্ডি লড়াই। একজন লাথি মারে তো আরেকজন কিল মারে, একজন কিল মারে তো আরেকজন খামচি মারে। সচরাচর মারামারি সৈয়দ বাড়িতে কেউ করে না, আরিশা আর আহান ছাড়া। নুসরাতের রুমের পাশে জাইনের রুম, আর জাইনের রুমের সামনের রুম। আরশের মারামারির শব্দ শুনে আরশ দৌড়ে আসলো। নখ ছাড়া দরজা খুলতেই নুসরাত আর ইসরাতকে দেখলো বসে আছে। আরশ ভ্রু কুচকে তাকালো। দুজনের চুলের অবস্থা বেগতিক। ইসরাত ফর্সা হওয়ায় মুখ কিছুটা লাল হয়ে আছে। আরশ বুঝলো মুখে মার পড়েছে। সচরাচর দেখা যায় নুসরাতের হাতে মার খেয়ে ইসরাতকে খান্না করতে। তারপর কি? নাজমিন বেগম বিচার দেয় ইসরাত। নাজমিন বেগম এসে নুসরাতের গালে ঠুস ঠুস করে থাপ্পড় দেন। তারপরও এ শোধরাচ্ছে না। কি করছো দুজন? এই সকালবেলা তোমাদের রুম থেকে ঠুস ঠাস শব্দ আসছে কেন? আর কোনো ভদ্র ঘরে মেয়েরা সকালবেলা এসব করে না। তোমাদের আচরণ দিন দিন দিচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। আর নুসরাত বড় বোন, একটা মারলে ঘুরিয়ে মারতে হয় না, জানো না? কেউ সেখানে তোকে অভদ্র হয়ে যাচ্ছিস তুই। কি করেছি আমরা তো জিম করছিলাম, তাই ঠুসঠাস শব্দ আসছিল। আর আপনার কাছে কখন আমি ভদ্র ছিলাম? সব দিন তো বেয়াদব, অভদ্র, অদ্ভুত, আরো কত কি ছিলাম আমি। পাগলের সাথে ভালো মানুষ লাগতে চায় না। মুখে কিছু লাগিয়ে নিও, আচর পড়ে গিয়েছে। এসব পাগলের সাথে এক রুমে তুমি থাকো কিভাবে? আমার ভাবতেই ভয় লাগে। নুসরাত কিছুক্ষণ আরশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বিছানা থেকে নেমে আধো খোলা দরজা পুরো খুলল। আরশের পাশে জায়গা থাকার সত্ত্বেও আরশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশ নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ভিড় করল। আধপাগল মেয়ে মানুষ। নুসরাত রুম থেকে বের হয়ে যাওয়ার পর আরিশা আর আহানের রুমে গেল। রুমে গিয়ে দেখে দুজন বসে কথা বলছে। আহান উঠে দাঁড়ালো। নুসরাতকে দরজার সামনে দেখে ভিতরে আসতে বলল। নুসরাত রুমে ঢুকে ঠাস করে আহানের বিছানায় শুয়ে পড়ল। নুসরাতকে দেখে আহান গাইগুই করল।
নুসরাতের সামনে কিভাবে করবে কাজ? বড় আপু মাথা ফাটাবে তার। নুসরাত চুপ করে তাকিয়ে দেখলো হচ্ছে কি এখানে। আহান নাক মুখ বিকৃত করে নুসরাতের দিকে তাকিয়ে আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ করছিল আর নুসরাত এসে সেটাই ব্যাঘাত ঘটিয়েছে। এরূপ মুখ বানিয়ে তাকিয়ে আছে আহান। কি এভাবে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে পারলে তুই আমায় কাঁচা চিবিয়ে খাবি। কিছু না, এই যা করার কর, আমি কিছুই বলবো না। মনে কর আমি এখানেই নেই। এখন কি করতে চাইছিলি কর। নুসরাতের কথা শুনে আহান উৎফুল্ল হয়ে উঠল। নুসরাতকে পাম দিয়ে বলল। জন্য বড় আপু তোমাকে আমার এত ভালো লাগে। নুসরাত লজ্জা পেয়েছে এমনভাবে মুখ লুকালো। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। কি করবি কর, আমি লজ্জা পাই, এইসব বলবি না আমার সামনে। আহান বই রাখা বক্স থেকে চুল কাটার মেশিন তারপর ব্লেড বের করলো। নুসরাত খুব ইন্টারেস্ট নিয়ে তাকিয়ে থাকলো এরপর কি হয় দেখার জন্য। আহান ব্লেড হাতে নিয়ে আরিশার কাছে গেল। নুসরাত শুয়ে শুয়ে এদের গতিবিধি লক্ষ্য করছিল। ব্লেড নিয়ে আরিশার ভ্রু ঘষতে শুরু করলো। নুসরাত ধমক দিল। কি করছিস এসব? আর ওর ভ্রু মাঝে ব্লেড ঘষছিস কেন? ভ্রু উঠে যাবে তো। আরে বড় আপু চুপ করো, শুয়ে থাকো। আমি ওরকে নিয়ে ভ্রু ডিজাইনিং করে দিচ্ছি। অলরেডি ডিজাইন হয়ে গেছে। এসব তুমি চাইলে আমি তোমাকেও ডিজাইন করে দিতে পারি। না ভাই, লাগবে না। তুই আরুকে নিউ ভ্রু ডিজাইন করে দে, আমারটা ঠিক আছে। নুসরাত আরাম করে বিছানায় শুয়ে সামনে তাকিয়ে রইল। আহান চুল কাটার মেশিন নিয়ে আরুর কাঁধ সমান চুল হাতে নিল। মেশিন চালিয়ে চুল কাটতে গেল। নুসরাত লাফ দিয়ে উঠে মেশিন টেনে নিয়ে গিয়ে আহানের মাথায় গাঁটটা মারল। আহান বিরক্ত হয়ে নুসরাতের দিকে তাকালো। নুসরাতকে ঝাড়ি মারল। বড় আপু ডিস্টার্ব করছো কেন? থাপড়ে উপরের পাটি দাঁত ফেলে দেবো। ভ্রু ডিজাইন করছিস না ভাই, সেটাই কর। ছোট্ট মেয়েটা চুলের পেছনে পড়লি কেন? ওর চুলে হাত দিবি, আমি তোকে টাকলা বানায় দিব একদম। আরও এবার ওর ভ্রু তুই ডিজাইন করে দে। বলদির মতো হাঁ করে বসে আছিস কেন? আহানকে শাসিয়ে বিছানায় শুয়ে পড়ল। ইশারায় বলল শুরু কর। আরিশা চুল কাটার মেশিন দিয়ে আহানের মাথার মাঝখানে চুল কেটে দিল। আহান হাত দিয়ে ডান পাশ দেখালো, দেখিয়ে বলল এই পাশও ডিজাইন করে দেওয়ার জন্য। আরিশা চারপাশ থেকে একটু একটু চুল কেটে আহানকে আবুল বানিয়ে দিল। এবার প্লেট দিয়ে আহানের ডান ভ্রু মাঝ বরাবর ঘষল। বা ভ্রু ঘষতে যাবে রোহিণী রুমে এসে ঢুকলেন। আরিশার আর আহানের ভ্রু দেখে হাই হাই করে উঠলেন। নুসরাত অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো, হাত উপরের দিকে তুলে হাড় মোড়ে ভাঙলো, আবার বিছানায় বসলো। হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে তো করলো, আমি দেখেছি তো। আরে ছোটামো বাচ্চাদেরও তো একটু স্বাধীনতা দিতে হবে, তাই আমি ওদের স্বাধীনতা দিয়েছি। আরে ছোটামো বাচ্চাদেরও তো একটু স্বাধীনতা দিতে হবে, তাই আমি ওদের স্বাধীনতা দিয়েছি। এই তো সময় লাইফ এনজয় করার। এখন না করলে কখন করবে? না হলে সারা বছর আমার মতো ডিপ্রেশনে থাকবে। আহান আর আরিশা সমস্বরে বলল, ঠিক ঠিক। তাহলে তার এখান থেকে সরবো না ছোট আম্মু, আজ পুরো দিন তোমার সাথে লেগে থাকবো। আম্মু আমাকে সুন্দর লাগছে না? আহানের গুলগাল মুখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালেন রোহিণী। নুসরাত হেসে দিল আহানের চুলের কাটিং দেখে। রোহিণীও হেসে দিলেন। নুসরাত আর রোহিণী হেসে গড়াগড়ি খেলেন। আরিশা মায়ের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো। তাদের মা তাদের নিয়ে হাসাহাসি করছে। এটা কোনো কথা? যেখানে নুসরাতকে বকা দিবে কেন তাদের আটকালো না, সেখানে নিচে তাদের নিয়ে হাসছে। আম্মু নিউ ডিজাইন করব আমরা। আহানের গালে নাকে ঠোঁটে চেপে চুমু খেলেন রোহিণী। সকালে ইসরাতের সাথে ঝগড়ার জন্য ইসরাতের সাথে কথা বলছে না নুসরাত। ইসরাত কথা বলতে গেলে কথার উত্তর দিচ্ছে না, চুপচাপ বসে আছে। ইসরাত অনেক চেষ্টা করলো, তারপরও কথা বলল না। এটা সচরাচর হয়েই থাকে। ইসরাতের সাথে ঝগড়ায় হেরে গেলে বা ঝগড়ার কেউ এসে ইসরাতের হয়ে কথা বললে নুসরাত ইসরাতের সাথে রাগ করে বসে থাকে। ইসরাত রুম থেকে বের হচ্ছে না। তার কীরকম লজ্জা লাগছে। বড় চাচি তার শাশুড়ি আম্মু হয়ে গিয়েছে। ওদের সামনে যেতে কীরকম অস্বস্তি হচ্ছে। আর জায়নের সামনে দাঁড়াবে কিভাবে? উফ, এত লজ্জা কোথা থেকে আসলো তার নিজের ভেতর। ইসরাত ভেবে পাচ্ছে না, তাই রুমে বসে আছে। বাড়ির সবাই নিজ নিজ রুমে দুপুরের খাবার খেয়ে ভাত ঘুম দিচ্ছে। নুসরাত ইসরাতের রুমে যাচ্ছে না। আজ সারাদিন বাইরে বাইরে ঘুরছে। অনিকা আজ
বাহিরে গিয়েছে ফ্রেন্ডদের সাথে আউটিংয়ে, তাই সারাদিন অনিকার রুমেই পড়েছিল। অনিকা কিছুক্ষণ আগে বাড়িতে আসছে, তাই ইরহামের রুমে নুসরাত দখল করেছে। ইরহাম বলল নিজের রুমে যাওয়ার জন্য। নুসরাত এক ঝাড়ি মেরে ইরহামের মুখ বন্ধ করে দিল। তার কিছুক্ষণ পর আবার বলল নুসরাতকে নিজের রুমে যাওয়ার জন্য। নুসরাত নড়ল না, বিছানায় শুয়ে মোবাইল টিপতে শুরু করলো। বোন, আমার নিজের রুমে যা, আমার শরীর ব্যথা করছে, একটু ঘুমাবো। মাটির দিকে ইশারা করে বলল, এখানে ঘুমিয়ে পড়। বোন আমার, প্লিজ যা তোর রুমে, আমার রুম খালি কর। আমার রুমে কেন আসলি? আরশ ভাইয়ার রুমে যা, খালি আছে না? না হলে জায়েদ ভাইয়ের রুমে, আর তা না হলে দাদির রুমে যা। এতে যদি না হয় আম্মু, ছোট আম্মু বা চাচির রুমে যা। ধুর, ওদের রুমে কেন যাব? আমি মানুষের রুমে গিয়ে কি করব? তুই তাহলে আমার রুম থেকে বের হ। আমাকে কি তোর মানুষ মনে হয় না? প্লিজ বোন যা। নুসরাত নড়ল না, ঘাড় তেরার মতো পড়ে রইল। তার এক কথা, সে এখান থেকে নড়বে না। প্রয়োজন হলে তুই যা, আমি যাব না। বোন প্লিজ, বোন যা, তোর দুই পায়ে পড়ি যা। আমার মতো মানুষ এত আর্জি করছে, তারপরও তুই কেন যাচ্ছিস না? নুসরাত কিছু খোঁজার ভঙ্গিতে আশেপাশে তাকালো। আশপাশ খুঁজে কপালে ভাঁজ ফেলে ইরহামের দিকে তাকালো। মানুষ কই? আমি তো খুঁজে পাচ্ছি না। এই যে আমি মানুষ, তোর চোখে পড়ছে না? তুই কিসের মানুষ? তুই তো একটা অমানুষ। দেখছিস একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, তার মধ্যে এত ডিস্টার্ব কেন করছিস? আমি ঘুমাবো, বিদায় হও আমার রুম থেকে। সরি টু সে, এটা আমার রুম, আপনি ভুল করছেন আপা। যাবাক শালা, আমি এইখান থেকে আজ নড়বো না। যা খুশি হয়ে যাক, আজ থেকে এটা আমার রুম। ইরহামের সহ্য সীমার বাইরে চলে গেল। নুসরাতের হাত ধরে একটানে বিছানা থেকে তুলে ঘাড়ে ধরে রুম থেকে বের করে দিল। যা শালি ভাগ। তুই শালা আমাকে বের করে দিয়েছিস। আমি ভাবছিলাম সৌরভীর সাথে তোর কিছু একটা করে দিব। এখন যখন বের করে দিলি, তখন আর কি করার? তুই বল সিঙ্গেল মরবি, তোর এই কপালে জিএফ নাই। নুসরাত ভাবসাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেল, মনে মনে গুনল 3, 2, 1 and 0। পেছন থেকে ইরহাম ডেকে উঠল। মনে মনে হিহি করেও হাসল। ইরহামের ডাক না শোনার ভান করে ধীরে ধীরে হাঁটলো, যাতে আবার ডাক দেয়। ইরহাম আবার ডাকলো। নুসরাত একবার পেছনে রাগী মুখ নিয়ে তাকিয়ে সামনে চলে গেল। ইরহাম নুসরাতের পাশে দৌড়ে এসে তোষামত করলো। বোন রাগ করিস না, আমি তো এমনিই বলছি, কত কি বলি, আমরা ফ্রেন্ড, এসব ধরলে কি হয়? রাগ করিস না। আই বোন আই, আমার রুমে চল। প্রয়োজন হলে আমি আম্মুর রুমে চলে যাব, তুই আমার রুমে থাক। নুসরাতকে কথা বলতে না দেখে বলল ইরহাম, আমার রুম তোকে দিয়ে দিলাম, রাগ করিস না বোন। আয়, রাগ করে থাকিস না, আমার কিউট বন্টু। নুসরাত মনে মনে হেসে গড়াগড়ি খেলো। ঢিল ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নুসরাত বলল, এত কথা বলতে হবে না। আমি বুঝতে পারছি তুই তোর কৃতকর্মের জন্য লজ্জিত। আচ্ছা বৎস, কষ্ট পেও না, আমি তোমায় মাফ করে দিলাম, যাও। ইরহাম বিনা বাক্যে সব মেনে নিল। নুসরাত দোতলার রেলিংয়ে ধরে বসে গেল। আমাকে টেনে নিয়ে যা তোর রুমে। ইরহাম নুসরাতের হাতে ধরে টেনে নিয়ে গেল তার রুমে। নুসরাত মেঝেতে বসে বসে বিছানায় গিয়ে উঠে বসলো। এবার বল, তুই কি করবি সৌরভের সাথে? কিছু করার কথা ছিল। একটু আগে ও হ্যাঁ, পানি খাওয়া ভাই, গলা শুকিয়ে গেছে। এসব করতে গেলে তো এনার্জি লাগে। ইরহাম পানি আনতে খাবার টেবিলে গেল। নুসরাত ফোন দিল সৌরভীকে। হ্যালো, বল। তোর আশিক তোকে মিস করছে। সাদিয়াকে নিয়ে চলে আয় আমাদের বাড়িতে, 5টার সময় চলে আসিস। আজ রাতে থাকবি, কাপড় নিয়ে আসিস। আচ্ছা। নুসরাত ফোন রাখতে ইরহাম ঝড়ের গতিতে পানি নিয়ে আসলো। নুসরাত পানি খেয়ে আরাম করে বসে রইল। কি করবি বললি না? তোর প্রেমিকা বিকেলে আসবে, তখন কিছু করব। এখন আমার রুম থেকে বিদায় হ, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। ইরহাম নুসরাতের পায়ে লাথ মেরে চলে গেল। নুসরাত লাথ খেয়ে হিহি করে হাসলো। ইরহাম বিড়বিড় করে বলল, পাগল পেটি মানুষ, মেন্টাল কোথাকার। তুই পাবনায় থাকার কথা ছিল, আমাদের বাসায় কি করিস? নুসরাত তবুও হাসলো দাঁত বের করে হিহি করে। বিকেলের দিকে সৌরভী আর সাদিয়া আসলো সৈয়দ বাড়িতে। নুসরাত কিচেনে গেল টুকটাক খাবার আনার জন্য। গিয়ে অবাক হয়ে তাকালো, আরশ ব্ল্যাক কফি তৈরি করছে। এই সময় ইরহাম আর হেলাল সাহেব ছাড়া পুরুষ মানুষ বাড়িতে কেউ থাকে না। তাহলে আরশ কি করছে কিচেনে? যাকে, এটা আমার ভাবার বিষয় না। যার যা করার করুক, আমার কি।
নুসরাত কিচেনে ঢুকতেই একবার আরশ পেছনে ফিরে নুসরাতের দিকে তাকিয়ে আবার কফি বানাতে মন দিল। নুসরাত চামচ 4টা জুস, লেস, প্রিঙ্গলস হাতে নিল। ফ্রিজ খুলে আইসক্রিম বের করলো। 2 হাত ভরে যাওয়ায় খাবারের জিনিসে পা দিয়ে ফ্রিজের দরজা লাগালো। ফ্রিজের দরজা লাগাতে গিয়ে বেশ জোরে শব্দ করলো। ভেঙে ফেলো, এটা তো আস্তে লাগানোর কি দরকার ছিল? নুসরাত কথা বলল না। বলুক আর কয়দিন আছে ও এই বাড়িতে, 2 দিন পর জামাইয়ের বাড়ি চলে যাবে, তখন মিস করবে। তাহলে আর মানুষের সাথে ঝগড়া করে কি হবে? নুসরাত ভালো হয়ে গিয়েছে এখন। আরশের কপালে ভাঁজ পড়ল। আজকাল নুসরাতের ভিতর বিরাট পরিবর্তন এসেছে। আগে কথা বললেই ঝগড়া লাগাতো যে মেয়ে, সে এখন চুপচাপ কথা শুনছে। নুসরাত খাবারগুলো একপাশে রেখে চামচ ধুতে গেল। আমার কাপটা ধুয়ে এদিকে দে। নুসরাত চুপচাপ ধুতে গিয়ে বাঁধল বিপত্তি। পায়ের সাথে পায়ের প্যাচ লেগে ঠাস করে পড়ল মেঝেতে। সাথে আরশের নিজস্ব মালিকানার কাপও ভাঙল। আরশ হা করে তাকিয়ে থাকলো। রাগে ইচ্ছে করলো নুসরাতের চুলের গোড়া ছিঁড়ে ফেলতে। নুসরাত মেঝেতে পড়ে ব্যথা পেল। ব্যথা ভুলে আস্তে আস্তে হি হি করে হেসে উঠল আরশের মুখের রিয়াকশন দেখে। তা কিছুক্ষণ পর জোরালো হাসিতে রূপান্তরিত হলো। নুসরাতের দিকে রাগে চোখে তাকালো আরশ। নুসরাত হাসি থামালো না। মেঝে থেকে উঠে বসলো, অন্যদিকে মুখ ঘোরালো। তারপর মুখ চাপা দিয়ে হা হা করে হেসে উঠল। হাসির সাথে কোমরে ব্যথা অনুভব করলো, তবুও হি হি করে হাসি থামালো না। আরশ রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নুসরাতের চা খাওয়ার কাপ সজোরে মেঝেতে ফেললো। সেটা পড়ে গিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গ্যাসের উপরে বসানো কফির পাতিলটা পানি শুকাতে শুকাতে পুড়িয়ে গেল। পুরো গন্ধ নাকে লাগতেই আরশ তাড়াতাড়ি করে গ্যাস বন্ধ করলো। কফি বানানোর পাতিল বেসিনে পানির ট্যাপ চালিয়ে ভিজিয়ে রাখলো। নুসরাত দুঃখী দুঃখী মুখ বানিয়ে চা খাওয়ার কাপের দিকে তাকিয়ে রইল। আরশের মনে হলো এবার কিছুটা শান্তি লাগছে নুসরাতের দুঃখী দুঃখী মুখ দেখে। মুখ করুণ বানিয়ে আরশের দিকে তাকালো। ভেঙে দিলেন? আরশ রাগী গলায় বলল, ভেঙে দিয়েছে। কি এক শান্তি লাগতেছিল নুসরাত তোর এই দুঃখী মুখটা দেখে। নুসরাত আরশের কথায় 1 বালতি পানি ঢেলে হেসে উঠল। হেসে মেঝেতে গড়াগড়ি খেলো। আরশ ভাইয়া সামান্য কাপের জন্যই আমি নুসরাত দুঃখ পাবো? ইম্পসিবল। আমি বড় বড় জিনিসের জন্য দুঃখ পাই না, সেখানে কিভাবে সামান্য কাপের জন্য দুঃখ পাবো? মুখ দিয়ে চুপচুপ শব্দ করলো নুসরাত। আরশ ভাইয়া আপনি এখনো আমায় চিনতে পারেননি। টাকা হয়েছে না, এর জন্য কাপ ভাঙে কষ্ট হচ্ছে না? গাল চিপে মেরে ফেলবো মেয়ে। আর তুই আমার সামনে হাসবি না, তোকে হাসতে দেখলে আমার বিরক্ত লাগে। ইচ্ছে করে তোর ঠোঁট দুটো সেলাই করে রেখে দিই। উফ আরশ কি মধুর কথা শোনালেন, আমি তো ধন্য। আপনি আমাকে দেখে বিরক্ত হচ্ছেন? আপনার মতো একজন গণ্যমান্য ব্যক্তি। নুসরাত চুমু খেলো নিজের হাতে, তারপর তা নিয়ে নিজের গালে লাগালো। এমন বোঝালো আরশকে হাতে নয় গালে চুমু খাচ্ছে। জিও নুসরাত জিও। আরশ ভাইজান তোমাকে দেখে বিরক্ত হচ্ছেন? তুমি কত স্পেশাল ব্যক্তি, মানুষ তোমায় দেখে বিরক্ত হয়। আরশ বিরক্তিতে চিরবির করে উঠল। এই মেয়ে এত কথা বলে কেন? এর কথা শুনে তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। চুপ চুপ, একদম চুপ। মুখ থেকে আর একটা শব্দ বের হলে গলির মুখের কুকুরগুলোর কাছে ছেড়ে আসবে তোকে। আমি কুকুরকে ভয় পাই নাকি? মনে হচ্ছে কুকুরের কাছে রেখে আসলে আমি ভ্যা ভ্যা করে কান্না করব। একসময় কত কুকুর মেরে দাঁড়িয়েছি, তার কোনো হিসেব নেই। এত কথা বলিস কিভাবে? মুখ ব্যথা হয় না? নুসরাত মাথা দিয়ে দুপাশে নাড়লো, তার মুখে ব্যথা হয় না। ভয় পাস? নুসরাত চুপ করে বসে রইল মুখে আঙ্গুল দিয়ে। আরশ চোখ দিয়ে বলল কথা বলার জন্য। নুসরাত তবুও চুপ। কি কথা নেই কেন? আপনি না করেছেন কথা বলতে। ও এমজি, আপনি আমার কথা শুনছেন। এই আরশ ধন্য হয়ে গেল আপনার মতো বেয়াদবকে নিজের কথা মানাতে পেরে। কি ভয় পাস তুই? তেলাপোকা, ইঁদুর, বিড়াল, টিকটিকি, মাকড়সা, কোনটা? কোনটা না? আমি শুনেছি মেয়ে মানুষ এসব ভয় পায়। তুই কি মেয়ে? আমার সন্দেহ হয়। তুই পোশাক আশাক পরিস ছেলেদের মতো, হাঁটিস ছেলেদের মতো। আমি চিন্তিত তোকে নেই নুসরাত। তুই কি সত্যি মেয়ে? শেষের কথাগুলো সন্তর্পণে এড়িয়ে গেল নুসরাত। শুধু জিজ্ঞেস করল, মেয়ে মানুষের উপর পিএইচডি মনে হয় করেছেন? এসব কথা তোকে কে বললো? আপনার কথায় মনে হচ্ছে। আচ্ছা অনেক ফালতু কথা বলছেন, আমিও শুনেছি। এবার আমাকে মেঝে থেকে তুলুন তো, পড়ে গিয়ে কোমরে ব্যথা পাইছি। উফ, আল্লাহ গো। নুসরাত হাত বাড়িয়ে দিল তোলার জন্য। আরশ টেনে তুলে দাঁড় করালো। নুসরাত পুরো ভর আরশের উপরে ছেড়ে দিল। এত ভারী কেন তুই? এই আমার মতো এত হালকা মানুষের সামান্য ভর যদি নিতে না পারেন, তাহলে এইসব বালের জিম করে হবেটা কি? হ্যাঁ, তাও আমি নিজের ভর নিজের কাছেই রেখেছি, কিছুটা আপনার উপর দিয়েছি। শুধু আপনি আমাকে ধরে ইরহামের রুমে দিয়ে আসলেই হবে। এই সামান্য ভর আপনি নিতে পারছেন না ভাই? আপনি কি রকম ভাই?
আমি তো আপনার বোন হয়ে লজ্জিত। হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না। আরশ নুসরাতকে ধরতে অস্বস্তি হলো। কোমর ধরতে গিয়ে হাত ফিরিয়ে আনলো। নুসরাতকে কিভাবে ধরবে খুঁজে পেল না। কিভাবে ধরে নিয়ে যাব? যেভাবে ধরে নিয়ে যায় সেভাবে নিয়ে যান। আরশ নুসরাতের দু কাঁধ বুকের সাথে চেপে ধরল। নুসরাত কোমরের ব্যথা ভুলে লাফ দিয়ে সরে গেল। ভাই আপনি খাবারগুলো নিয়ে আসেন, আমি চলে যাব কোনো রকমে। আর না যেতে পারলে আনিকাকে ডেকে নিব, আপনি শুধু খাবারগুলো পৌঁছে দিন। আরশ আইসক্রিম হাতে নিয়ে নুসরাতের দিকে অদ্ভুতভাবে তাকালো। নুসরাত এভাবে তাকাচ্ছে কেন বুঝলো না। জিজ্ঞেস করলো, তুই একাই আইসক্রিমের বাটি খাবি, আর কেউ খাবে না। এই বাড়িতে এতগুলো বাচ্চা আছে, সেগুলো কথা বলে গেলে নিজে একে এত বড় একটা আইসক্রিমের বাটি খেয়ে ফেলবি? নুসরাত কিচেনের দেয়ালের সাথে ভর দিয়ে দাঁড়ালো। কোমরের হাড্ডিতে ব্যথা পাওয়ার জন্য চিনচিন করছে। কথা বলতে ইচ্ছে করলো না, তারপরও বলল, হ্যাঁ আমি একা খাবো। শান্তি এবার ইরহামের রুমে দিয়ে আসেন এগুলো। আর কোনো কিছু যেন এখান থেকে না সরলে আপনার খবর করে ছাড়বো আমি। রুমে তুই কি করছিস? কিছু একটা করছি। এত জেনে কি করবেন ভাই? যান গিয়ে খাবারগুলো রাইখা বিদায় হন। আজাইরা কথা শুনতে বা বলতে কোনোটাই করতে ভালো লাগছে না। আরশ খাবারগুলো নিয়ে চলে গেল ইরহামের রুমের দিকে। নুসরাত দেয়ালের হাত দিয়ে ধরে ধরে সিঁড়ির কাছে গেল। তারপর তাতে দাঁত চেপে সিঁড়ি বেয়ে উঠল। সিঁড়ির কাছ থেকে দাঁড়িয়ে নুসরাত দেখল আরশ 3টা লেইসের প্যাকেট নিয়ে ইরহামের রুমে থেকে বের হচ্ছে। নুসরাত চিৎকার করলো সিঁড়ি থেকে, এই আপনাকে না করলাম না আমি আমাদের বাচ্চাদের খাবার থেকে খাবার না সরানোর জন্য, তারপরেও নিয়ে যাচ্ছেন। এই দিয়ে যান আমার খাবারগুলো। আপনি বাচ্চা হচ্ছেন দিন দিন, এসব আমাদের খাবার আপনি কেন খাবেন? বুড়ো বয়সে এসব চাচ্ছেন আপনি? ছ্যা। নুসরাতের চিৎকার শুনে হেলাল সাহেব নিজের রুম থেকে বের হলেন। সিঁড়ির কাছে দাঁড়িয়ে নুসরাতকে চিৎকার করছে আর আরশ ইরহামের রুমের সামনে দাঁড়িয়ে লেসের প্যাকেট খুলে টপাটপ লেস মুখে ঢুকাচ্ছে। এই খাবেন না, এগুলো আমার, আমি খাবো। আপনি আমাদের খাবারে ভাগ কেন বসাচ্ছেন? কিচেন থেকে নিয়ে খান। ওই গলুতে স্বাদ পাওয়া যায় না রে পাগলি। যা তোর দিয়ে জ্বালিয়ে খেলে পাওয়া যায়। নুসরাত চিৎকার দিল রাগে। কোমরে ব্যথা আস্তে ধীরে উঠতে হচ্ছে আর আরশ দাঁত কেলিয়ে তার চিপসগুলো খেয়ে নিচ্ছে। হেলাল সাহেব ধমক দিলেন আরশকে, ওর চিপস দাও আরস, তুমি বাচ্চা নয় যে ওর খাবারগুলো ঝগড়া করে নিয়ে খাচ্ছ। খেতে হলে কিচেন থেকে নিয়ে খাও। আরশ হেলাল সাহেবের বাধ্য হওয়ায় বাকি 2 প্যাকেট নুসরাতের দিকে বাড়িয়ে দিল। নুসরাত কোমর ধরে আস্তে আস্তে উপরে উঠল। হেলাল সাহেব এসে নুসরাতকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। নুসরাত বলল পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। হেলাল সাহেব 2 বাহু চেপে সিঁড়ি দিয়ে উঠালেন নুসরাতকে। সিঁড়ি বেয়ে 2 তলা উঠতেই আরশের কাছ থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে আসলো। হেলাল সাহেবের কাঁধে ভর দিয়ে ইরহামের রুমে গেল। সেখানে নুসরাতের গ্যাং বসেছিল। সাদিয়া সরভি সালাম দিল হেলাল সাহেবকে। হেলাল সাহেব সালামের উত্তর দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন। আরে না, আরশের সাথে ঝগড়া লেগে গিয়েছিল, কারণ আমার ড্রিম কাজিন বিয়ে করা। কিন্তু এখন মনে হচ্ছে এই স্বপ্নই রয়ে যাবে। ইরহাম সাবধান করলো নুসরাতকে, বোন আস্তে কথা বল, ছোট ভাইয়া শুনলে তোর গালে আর গালের জায়গায় থাকবে না, থাপড়ের নকশা বদলে দিবে। আমি ভয় পাই নাকি? এটা আমার স্বপ্ন কাজিন বিয়ে করা, খারাপ কি? কিন্তু কাজিন বিয়ে করতে চাস কেন? রিজন কি? বুঝলি না, কাজিন বিয়েতে লাভ আর লাভ। যেমন ধরো নিজের বাড়িতেই থাকলাম, নিজের চাচি শাশুড়ি হলো, আবার নিজের মা চাচি শাশুড়ি হলো, আবার চাচাদের ক্ষেত্রেও সেম। কোনো কাজ করতে হবে না, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে, রান্না করলে যা, না করলেও তা। নিজের রুমে পড়ে থাকবো পুরো দিন। আর সবচেয়ে বড় লাভ, আমার নাম্বার 1 শত্রু আরশের বাচ্চার ঘুম হারাম করে দেবো আমি, জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব। তারা যখন কথা বলে ব্যস্ত, খেয়াল করলো না দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথা মনোযোগ সহকারে কেউ শুনছে। তারপর সেখান থেকে অবয়বটা আলগোছে চলে গেল। নিজ মনে কিছু ভাবলো এবং কিছু একটা সিদ্ধান্ত নিল। মাগরিবের আজান দিয়েছে, কিছু সময় হলো। সূর্য পশ্চিম আকাশে ডুবেছে। মেহেরুন্নেসার রুম থেকে কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসছে। হেলাল সাহেব নামাজ পড়ে আহান আর আরিশাকে জিজ্ঞেস করলেন নামাজ পড়েছে কিনা। একসাথে দুজন বলল তারা নামাজ পড়েছে। হেলাল সাহেব আজ ড্রয়িং রুমে বসেছেন। একে একে সবাইকে নিজে ডেকে নিয়ে আসলেন। আস্তে ধীরে সবাই ড্রয়িং রুমে আসলো। হেলাল সাহেব মাঝ সোফায় বসে ইসরাতকে তার পাশে বসার জন্য ডাকলেন। ইসরাত ওনার পাশে গিয়ে বসলো। এক পাশে ইসরাত আর অন্য পাশে অনিকা বসলো।
দুহাত প্রসারিত করে হেলাল সাহেব জড়িয়ে ধরে রাখলেন নিজের বাহুতে দুজনকে। নুসরাত এসে হেলাল সাহেবের সামনে সোফায় বসলো। তার এক পাশে এসে আহান বসলো, অন্য পাশে আরশ বসলো। আরিশা এসে আরশের গা ঘেঁষে আরশ এক হাত দিয়ে ছোট বোনকে বাহুডোরে বন্দি করলো। নুসরাত চুপ করে বসে রইল। আহানের পাশে সাদিয়া বসলো, আনিকার পাশে সৌরভী ও ইরহাম বসলো। হেলাল সাহেব সচরাচর সন্ধ্যাবেলা বই পড়েন, আজ ড্রয়িং রুমে সবাইকে নিয়ে গল্পের আসর বসাবেন, এই জন্য রুম থেকে বের হয়ে আসছেন। নুসরাতকে তার পাশে এসে বসার জন্য বললে সে বলল সে ঠিক আছে এখানে। তোমার পড়াশুনো কেমন চলছে? জি ভালো। আজ এখানে বসলাম নতুন বউকে কিছু উপহার দেওয়ার জন্য আর তোমাদের সাথে কিছু গল্প করার জন্য। হেলাল সাহেব তার ট্রাউজারের পকেট থেকে টাকার বান্ডিল বের করে ইসরাতের হাতে দিলেন। ইসরাতের লজ্জায় গাল লাল হয়ে গেল। টাকাগুলো নিতে না করলেও হেলাল সাহেব জোর করলে হাতের মুঠোয় ভরে দিলেন। হঠাৎ বাবাকে টাকা দিতে দেখে আরশ ভ্যাবাচাকা খেল। ভুলে গিয়েছিল নতুন বউকে কিছু দিতে হয়। আরশ পকেটে হাতের টাকা ছাড়া কিছু পেল না। একে বড় ভাইয়ের বউ, তার উপরে ছোট বোন, দুই সম্পর্কে দুটো গিফট দেওয়া তো বাধ্যতামূলক। ট্রাউজারের পকেট থেকে টাকা বের হলো মাত্র 10,000-এর মতো। আরশ তা দিয়ে দিল ইসরাতকে। মাত্র 10,000 টাকা? আর বেশি দেওয়া উচিত ছিল না তোর আরশ। পকেটে দিয়েছি বাবা, পরে দিব, পেন্ডিংয়ে থাক। ইসরাত রাজি তো? ইসরাত মাথা নাড়ালো। নুসরাত তুমি কিছু দিবে না? আরশ ফোরন কাটলো কথা বলার মাঝে। কি দিয়েছে? সকালে খামচে দিয়েছি ইসরাতকে। হেলাল সাহেব চোখ ছোট ছোট করে তাকালেন নুসরাতের দিকে। নুসরাত দাঁত চেপে বসে রইল, কোনো কথা বলল না, শুধু মনে মনে গালি দিল। শালা খচ্চর, কপালে বউ জুটবে না, আমার অভিশাপ লাগবে তোর উপর। মানুষের সামনে আমায় লজ্জা দিচ্ছিস? ওহ নো নুসরাত, ভুলে যাস কেন? লজ্জা বলতে তোর ডিকশনারিতে কিছুই নেই। তাহলে তো তোকে বেশি গিফট দিতে হবে নুসরাত। সময় হলে দিয়ে দিব। অনিকা শুধু অবাক হয়ে এদিক থেকে সেদিকে তাকালো। বড় আপুকে এত গিফট দেওয়ার কারণ কি সে বুঝলো না, তাই জিজ্ঞেস করলো, আপুকে এত গিফট কেন দেওয়া হচ্ছে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন হেলাল সাহেব। তুই জানিস না? তোর মা কিছু বলেননি? জি না। গতকাল রাতে জাইন আর ইসরাতের আকদ হয়েছে। অনিকার মুখ কালো হয়ে গেল, মুখে কুলো পেটে বসে রইল। মেহেরুন্নেসা লাঠিতে ভর দিয়ে টুকটুক শব্দ করে ড্রয়িং রুমে আসলেন। হেলাল সাহেব মাকে নিচের পাশে বসার জন্য বললেন, তুমি তোমার পোলার বউ লইয়া বসছো, বউ আমারে ডাকো কেন? আমি বুড়ি মানুষ, একখাইনে বসলেই হয়। মেহেরুন্নেসা গিয়ে বসলেন। রহিমাকে ডাক দিলেন। ওই রহিমা, কই মরলি? আমার পান সুপারির বাটি নিয়ে আয়, আর বউদের গিয়া কইয়া আয় খাবার কিছু স্ন্যাক দেওয়ার জন্য। দাদি স্ন্যাক না, স্ন্যাক্স হবে এটা। অত শুদ্ধ কইয়া কি হইব? একটা কইলেই তো হয়, তোমাগো বুঝলেই হইব। মেহেরুন্নেসা নিজের গলার চেন খুলে ইসরাতের হাতে এগিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার গিফট। আমার বুড়ির কাছে আর কিছু নাই, এইটা নিয়ে খুশি থাকো। দাদি এসবের প্রয়োজন ছিল না। হয়েছে, আর এইসব কওয়া লাগতো না। মনে মনে খুশি হইতেছ এইটা আমি জানি। ইসরাত কথা বলল না। হেলাল সাহেব উঠে দাঁড়ালেন। তোমাদের সাথে গল্প করতে আসলাম, আর একটা কাজের কথা মনে হলো, যাই নাছিরকে একটা কল দিয়ে আসি। হেলাল সাহেব চলে গেলেন নিজের রুমে। দাদি আমার বউর জন্য কিছু রাখনি, তোমার বড় নাতির বউকে দিলে আর আমার বউকে দিবে না? এটা তো মানা যায় না, এটা গুরু অন্যায়। বিয়ে করার আগে বউ পাগলা হয়ে গিয়েছে। ওরে আমার বিয়ে বউ পাগলা নাতি, তোর বউরে না দিলে কি হইব? তুই কিনা দিবি তোর বউরে? তোর টাকা পয়সার অভাব আছে নাকি? সেটা না, তুমি বড় ভাইয়ের বউকে দিবা, ছোট ভাইয়ের বউ আমার বউকে কেন দিবা না? আমি না দিলে তোর মা দিব, চাচি দিব, তুই দিবি, জায়ান দিব, জাইন দিব, সকলে দিব। আমি একজনে না দিলে কি হবে? ঝর্ণা বেগম এনে এর মধ্যে ডালের বড়া আর কাবাব দিয়ে গেলেন। এখনও রাতের খাবার রান্না করা বাকি, তাই তাড়াহুড়ো করে চলে গেলেন, না হলে তিনিও এখানে যোগ দিতেন। দুটো কাবাব আর ডালের বড়া হাতে নিয়ে নুসরাত আর আহান উঠে দাঁড়ালো। নুসরাত আহানের হাত ধরে ইরহামের রুমের দিকে চলে গেল। সাদিয়া, সুরভি আর ইরহামও গেল নুসরাতের পিছে পিছে। গেল
সাথে নিজের গ্যাগ নিয়ে চলে গেল। এর কি হবে? হ্যাঁ, আল্লাহ ভালো জানে। ইরহাম নুসরাতকে কখন থেকে খোঁচাচ্ছে সৌরভীকে কি যেন বলার জন্য। নুসরাত ইরহামের কানের গোড়ায় থাপ্পড় মারল। আরেকবার কানের গোড়ায় এসে গেয়ে গেয়ে করবে, থাপড়ে কান ফাটিয়ে ফেলবে একদম। সর এখান থেকে, বলছি না বলবো, এখন সর এখান থেকে। মাথা প্রচুর গরম হয়ে আছে এখন আমার, তোর মাথা ফাটাবো আর একটা কথা বললে। ইরহাম মুখ কালো করে চেয়ারে বসলো, নুসরাতের দিকে তাকালো করুণ চোখে। এই তোর আশিকরে নিয়ে সর তো এখান থেকে, নইলে আমি দুটোরই মাথা ফাটাবো। ঢং দেখে পাচ্ছি না, এই কুত্তা সৌরভীকে তুই পছন্দ করিস সেটা ও জানে। এত ঢং করছিল তোর সাথে, তুই বলে ওরে পছন্দ করিস, শালি জানতো। ইরহাম অবাক হয়ে তাকালো সৌরভীর দিকে। সৌরভী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এদিক ওদিক ও তাকাতে লাগলো, এমন করলো যেন ও কিছু জানে না। ইরহাম মাথা নিচু করে মুচকি হাসলো। নুসরাত এদের কাহিনী দেখে হা করে তাকিয়ে রইল। এই সময়ের মধ্যে এদের ভালোবাসাবাসি শুরু। অন্য এটা কি হলো? তার তো এসব রোমান্টিকিজম দেখে রাগ লাগছে। তোদের এসব ভালোবাসা ছাদে গিয়ে একজন আরেকজনকে দেখা, আমার এমনি কোমর ব্যথা করছে, তার ভিতর এই বালের মাথা ব্যথা। আর তোদের এইসব ভালোবাসা দেখে আমার ইচ্ছে করছে তোদের দুইটারে ধইরা কুচি কুচি করে কাটার জন্য। রাত 10টার দিকে বিধ্বস্ত অবস্থায় জায়ান বাড়ি ফিরল। চোখ মুখ লাল, নাকের ডগা লাল হয়ে লাল র্যাশ পড়ে গিয়েছে। ঘাড় সমান চুলগুলো আলগোছে অগোছালো হয়ে আছে। পরনের শার্ট উপরে দুটো বোতাম খোলা আর জায়গায় জায়গায় ভাঁজ হয়ে আছে। টাই লুজ হয়ে ঝুলে পড়েছে কোনো রকম গলার মাঝে। জায়ান যেখানে বাড়িতে ঢুকলে মা মা বলে বাড়ি গরম করে ফেলে, সেখানে আচুপ করে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকতেই কল আসলো। ওয়ালপেপারে ভেসে উঠল ইনায়া। কল কেটে দিল জায়ান। পরপর 3বার কল আসলো একই নাম্বার থেকে। রাগে হাতের ফোনটা ঢিল মারল বারান্দায়। মোবাইলটা বারান্দার রেলিংয়ের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়ে খট করে শব্দ হলো। মোবাইলের উপরে গ্লাস ভাঙার আওয়াজ হলো। জায়ান টাই আর শার্ট খুলে বিছানার উপরে ছুঁড়ে ফেলল। ভেসে উঠল ঘামে ভেজা শুভ্র রঙের বুক পিঠ। টি টেবিলের ওপর থেকে এসির রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। ঘাড় সমান চুলগুলো কপাল থেকে পেছনের দিকে ঠেলে দিল। উদাম গায়ে ধপ করে বিছানার উপরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করলো জায়ান। অতিরিক্ত রাগের কারণে প্রেশার হাই হয়ে গিয়েছে। চোখের পাতায় ভেসে উঠল কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে ইনায়া তাকে ফোন করে বলেছিল তাড়াতাড়ি আসার জন্য জরুরি কিছু। জায়ান এত সিরিয়াস করে বলায় তাড়াতাড়ি বের হয়েছিল নিজের কাজ রেখে। ইনায়ার পাঠানো লোকেশনে পৌঁছানোর পর ইনায়াকে একটা ছেলের সাথে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিল। জায়ানের রাগ লাগলে প্রকাশ করলো না। ছেলেটার সাথে হাই হ্যালো করে ইনায়াকে ছেলেটার কাছ থেকে সরিয়ে আনে, কিন্তু ছেলেটা আবার এসে ইনায়ার গা ঘেঁষে দাঁড়ায়। জায়ান সহজে রাগে না, কারণ তার ডিকশনারিতে রাগ বলতে কিছু নেই। ছেলেটাকে বারবার ইনায়ার শরীর ঘেঁষে দাঁড়াতে দেখে মাথা গরম হয়ে গেল। এবার সরাসরি জায়ান গম্ভীর গলায় বলল, ইনুর থেকে দূরত্ব রেখে দাঁড়াও। ছেলেটা চোখ বাঁকা করে তাকালো। জায়ানের কথা না শুনে ইনায়ার কাঁধে চেপে ধরল। আমি কে আর ডেফিনেশন আমি কেন তোমাকে দিব? হু আর ইউ? ছেলেটা আবার স্পর্শ করলো ইনায়াকে। এবার সরাসরি হাত রাখলো ইনায়ার কোমরে। জায়ানের চোখ ছেলেটার হাত পর্যবেক্ষণ করলো। হাত দিয়ে কোমর ধরার স্থান দেখিয়ে বলল, এখান থেকে হাত সরা তুই। ইনায়া ভেতরে ভেতরে হেসে গড়াগড়ি খেলো। সে তো এই রিয়াকশনটা চেয়েছে জায়ানের থেকে, কিন্তু জায়ান বুঝলো না এটা একটা প্রাঙ্ক। রাগে রেস্টুরেন্টে বসার টেবিলের লাথি মেরে উল্টে দিল। শান্ত মানুষ রাগ করলে ভয়ঙ্কর হয়ে যায়, তার প্রমাণ জায়ান নিজে। ছেলেটাকে তারপরও হাত সরাতে না দেখে হাত মুচড়ে ধরল। ছেলেটা চিৎকার করে উঠল। জায়ানের হাত থেকে বাঁচার জন্য টান হাত দিয়ে ঘুষি মারল। রাগ মাথায় চড়ে বসলো জায়ানের। তার হাঁটুর বয়সী ছেলে তাকে ঘুষি মারে? হাত ছেড়ে গালে এক থাপ্পড় মারল ছেলেটা। 2 হাত দৌড়ে গিয়ে মেঝেতে পড়ল। মেঝেতে পড়ে নাক ফেটে গেল। রেস্টুরেন্টে বসা মানুষ হাঁ করে গিলছে সব কিছু। কেউ কোনো প্রতিবাদ করলো না। ছেলেটাকে কলার ধরে তুলে আরও 2-1টা থাপ্পড় মারল জায়ান। চিমছাম গরনের ছেলেটা জায়ানের মতো বলিষ্ঠ দেহের পুরুষের কাছে চুনোপুটি। এক হাত দিয়ে গলা চেপে ধরল জায়ান। এখানে সব কিছু ডিসমিস করে দেই, মেরে ফেলি। আমার সম্পত্তির দিকে তুই হাত বাড়াস কোন সাহসে? আমি না করার সত্ত্বেও এই হাত দিয়ে ধরছিস। যে হাত দিয়ে আমার সম্পত্তি ধরেছিস সে হাত কেটে গলার সাথে ঝুলিয়ে দেই। ইনায়া ছাড়ানোর চেষ্টা করলো। ছেলেটার নাক দিয়ে রক্ত বের হয়েছে এমনিতেই। তার উপর আর কতক্ষণ এভাবে থাকলে দেহ থেকে রুহ অক্কা পাবে।
জায়ানের হাত থেকে ছুটালো জোর করে ছেলেটাকে। জায়ান এবার ইনায়ের দিকে তাকালো রাগী চোখে। কি শুরু করেছো কি জিয়ান? রেস্টুরেন্টে সিক্রেট করছো কেন? মানুষ তোমায় নিয়ে হাসছে, এসব দেখছো না? ও রিয়েলি? আমি সিন ক্রিয়েট করছি? কিছুটা থেমে জায়ান বলল, সরি, আমি সিন ক্রিয়েট করলে দোষ, আর তুমি ছেলেদের সাথে ঢোলাঢুলি করলে দোষ না? আমাকে কি বোকা পেয়েছো? একদম গালাগাল করবে না। ছি, তোমার মুখের ভাষা এত খারাপ। তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। তুই রাখবি না মানে? তুই কে? তুই রাখবি না বললেই হলো? তুই সম্পর্ক রাখবি, তোর বাপে রাখবে আমার সাথে সম্পর্ক। তুই না রাখার কে? ইনায় তর্জনী আঙ্গুল তুলে শাসালো। বাপ তুলে কথা বলবে না জায়ান। জায়ান ইনায়ের আঙ্গুল মুচড়ে ধরল। 100 বার বলবো। তুই কি করবি আমার? ইনায় দরজার ভাত ভাঙলো, রাগে থাপ্পড় বসালো জায়ানের গালে। জায়ান গালে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত তুললো থাপ্পড় মারার জন্য, কিন্তু হাত ফিরিয়ে নিল আগের জায়গায়। ইনায়ের গা জ্বালানো কথা শুনে ঠাস করে দুগালে দুটো থাপ্পড় মারল জায়ান। তারপর রাগ করে রেস্টুরেন্টে বের হয়ে আসলো। এসব ভাবছিল জায়ান শুয়ে শুয়ে। হঠাৎ নিচ থেকে হট্টগোলের শব্দ ভেসে আসলো। বিছানার উপরে রাখা ঘামে জর্জরিত শার্ট গায়ে চড়ালো। নিজের রুম থেকে বের হয়ে জাইনের সম্মুখীন হলো। জাইন নিজেও রুম থেকে বের হয়েছে চিৎকার চেঁচামেচি শুনে। সবাই সবার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ভিড় জমালো। উল্টো ঘুরে কথা বলায় জায়ান মেয়েটার মুখ দেখতে পেল না, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল মেয়েটাকে সে চিনে, খুব ভালো করেই চেনে। কি হয়েছে? শোরগোল করছেন কেন? আর কে আপনি? কর্কশ গলার স্বর শুনে পেছন ফিরে তাকালো। তার বয়সী শ্যামলা বর্ণের রোগা পাতলা একটা মেয়ে বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্যামলা হলেও মুখটা মায়াবী, নিঃসন্দেহে মায়াবতী বলা যায়। মেয়েটাকে নিজ মনে হিসাব কষল। জায়ান একদিন দেখেছিল এই মেয়ের ছবি, কি যেন নাম। মাথায় চাপ দিতে মনে হলো। হ্যাঁ হ্যাঁ, ইয়ানা। ছবির মধ্যেও কপাল বাজ করে বিরক্ত হয়ে তাকিয়ে আছে। আমি ইনায়া আমান, আর আমি এখানে শোরগোল করছি না। তো আপনি কি করেছেন? আমি শুধু আপনাদের সবাইকে এখানে আনার জন্য ডাকছিলাম। কেন ডাকছিলেন? একটু দাঁড়ান, সবুর করুন। জায়ান আর জাইন এসে দাঁড়ালো। বসার ঘরে সবার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান ইনায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জাইনের কাছে মেয়েটার চেহারা কারোর সাথে মিল আছে মনে হলো। কার সাথে হঠাৎ তার মনে হলো ডেলার কথা। মাথা ঝাড়া মেরে চিন্তা বাহিরে ফেলে দিল। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, কি জন্য এখানে এসেছো মা? কোন প্রয়োজন? ইনায়া আবেগে আপ্লুত হলো, ঠোঁট উল্টে কান্না করে দিল। ইসরাত ভিড় ঠেলে দৌড়ে আসলো। মানুষের কান্না দেখলে ইসরাতের নিজেরও কান্না পায়। ইসরাতেরও চোখ ছলছল করে উঠল মেয়েটার কান্না দেখে। মেয়েটাকে সোফায় নিয়ে বসালো, নিচে পাশে বসলো, পিঠে হাত বুলিয়ে দিল বড় মনের মতো করে। ভরসার হাত কাঁধে রাখলো। নুসরাত বিরক্ত হলো ইসরাতের ওপরে। এত আধিক্যতা দেখানোর কি? সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে গেলেন গোল করে রাখা সোফায়। নাজমিন বেগম এবং নাসির সাহেব আহানকে নিয়ে বসেছেন একপাশের সোফায়। নাজমিন বেগম পাশে বসলেন ঝর্ণা আর রুহিণী। হেলাল সাহেব, বিনায়া, ইসরাত আর লিপি বেগম এক সোফায় বসলেন। জাইন আরও সনিকা আরিশা এক সোফায় বসলো, আর নুসরাত আর ইরহাম দাঁড়িয়ে। তাদের পাশে চেয়ার টেনে বসলেন সোহেব, সোহেদ, সৌরভী আর সাদিয়া। পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষে। ইনায়ের সাথে একটা ছেলে থাকে, নাম জিজ্ঞেস করলে বলল তার নাম জোহেল। ইনায়াকে খুব খুলে বলার জন্য বলা হলো। লিপি বেগম মায়া দৃষ্টিতে তাকিয়ে থাকলেন নাদুস নুদুস গোলগাল মেয়েটার দিকে। গালগুলো ফোলা ফোলা, উচ্চতার সাথে স্বাস্থ্য ভালো গিয়েছে, দেখলে ইচ্ছে করে লাল গালগুলো টিপে দিতে। ইনায়া সব খুলে বলল। লিপি বেগম একবার ছেলের দিকে তাকালো, আবার মেয়েটার দিকে তাকালো। তার সবগুলো ছেলে উচ্ছন্নে গিয়েছে। লিপি বেগম মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, পরিচয় কিভাবে তোমাদের? জি, ইনস্টাগ্রামের মাধ্যমে। লিপি বেগম কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। উনি কি বলবেন? জায়ানটাও রিলেশন করে? নুসরাত তাকালো মেয়েটার দিকে। মেয়েটার উপর থেকে নিচ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। উচ্চতা 5 ফুট 2 মতো হবে। 5 ফুট 2 ইঞ্চির মেয়েটাকে দেখতে কিছুটা খাটো লাগছে নুসরাতের কাছে। তার মধ্যে আবার গোল ফ্রক আর গলার চেরি কাপড়ের ওড়না ঝুলানো, চুলগুলো পনিটেল করে রাখা, থুতনি দেখতে আপেলের মতো। অনিকার বয়সী লাগছে মেয়েটাকে দেখতে। জায়ান এবার কথা বলল, তুমি এখানে আসছো কেন?
তুমি আমার উপর রাগ করে ফোন ধরছিলে না, এই জন্য এসেছি। ফোন ধরছো না কেন? আমি কি করেছি? বলতে বলতে মেয়েটা বাচ্চাদের মতো করে কেঁদে উঠল। নুসরাত বিরক্ত হলো, এত বড় মেয়ে কথার সাথে কান্না করে দেয় কেন। নুসরাতের ইচ্ছে করলো গাল চেপে ধরে বলতে, চুপ, কান্না বন্ধ কর। আমার মাথা ব্যথা করছে, আর একবার কান্না করলে না গাল ফাটাবো একদম। হাত নিষ্পিস করলো, এক হাত দিতে আরেক হাত চেপে ধরলো। মেয়েটা দেখতে সুন্দরী হলেও ন্যাকা কান্না করে। নুসরাত নাম দিয়ে দিল নেকুরানি। তুমি কি করেছো বলতে হবে। প্যান্ট শার্টের হাতা গুটিয়ে নিল। কিছুক্ষণ আগের থাপ্পড়ে এখনো গাল ব্যথা করছে, আবার মারবে নাকি? ইসরাতের পেছনে মুখ লুকানো ইনায়া। হেলাল সাহেব ধমকে উঠলেন, নিজের জায়গায় বসো জায়ান। বেয়াদব হচ্ছে দিন দিন। মেয়ে মানুষের গায়ে হাত তোলা আমি তোমাদের শিখিয়েছি? কোন সাহসে তুমি ওকে থাপ্পড় মারলে? জায়ান মাথা নিচু করে বসে রইল। তার কাছে দেওয়ার মতো উত্তর নেই। লিবি বেগম মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু ওই প্রেমের সম্পর্কের প্রতি তার একটা বিতৃষ্ণা রয়েছে। সেসব পাশে রাখলেন। যদি মেয়েটা তার জায়ানের বউ হয় তাহলে তো ভালোই। দেখতে মেয়েটা মাশাআল্লাহ সুন্দরী, জায়ানের সাথে পারফেক্ট ম্যাচ যাবে। ইসরাত আর ইনায়ের দুজনের মুখের দিকে তাকালেন। ইসরাতের স্বাস্থ্য ঠিকঠাক, ইনায়ের স্বাস্থ্য একটু বেশি। ইসরাত কিছুটা লম্বা, আর মেয়েটা ইসরাতের তুলনায় খাটো। মেয়েটা ইসরাতের তুলনায় একটু বেশি সাদা। ইসরাতকে ইসরাতের দিক থেকে ভালো লাগলো, ইনায়ের দিক থেকেই ভালো লাগে। দুজনেই সুন্দরী, কেউ কারো থেকে কম না। ভাবনার অবসান ঘটল জহিল নামের ছেলেটার কথায়। ভাইয়া, একবার কথা শুনলে তো আর এরকম হতো না। আমরা তো আপনার সাথে প্র্যাঙ্ক করছিলাম। ছেলেটা কাঁদো কাঁদো মুখ করে বলল, আমাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ভাইয়া। এই দেখুন, ব্যান্ডেজ করে দিয়েছে আপু এখানে আসার সময়। তোকে আরেকটা দিব, আরেকটা কথা বললে। হেলাল সাহেব ধমক দিলেন, যার যা ইচ্ছে হচ্ছে করছো। আমাকে কারো চোখে লাগছে না। আমি যে বড় তা তোমাদের চোখে লাগছে না। ভালো, যা করার করো। আমি কে? আরুষ বলল, রাগ করছে কেন? আমি তো তোমার কথা শুনি, আর ভাইয়ারাও শোনে। রাগ করবেন না। নুসরাত বিড়বিড় করল, মাল শুনে। আঙ্কেল রাগ করবে না, আমি শুধু জায়ানের চিন্তার আপনাদের বাসায় এসেছি। ও আমার কল পিক করলে আমি আসতাম না, এক্ষুনি চলে যাব। আমি আপনাদের ডিস্টার্ব করতে চাইনি। মেহেরুন্নেসা লাঠি ভর দিয়ে আসলেন ড্রয়িং রুমে। এতক্ষণ নিজের রুমে বসে সব শুনছিলেন তিনি। ড্রয়িং রুমে উল্টো দিকে তার রুম হওয়ায় মেহেরুন্নেসার রুমে বসে সব শোনা যায়। মেহেরুন্নেসা নিজের লাঠি দিয়ে ইনায়ের পিঠে খুঁচা দিলেন। ইনায় ধরফর করে পেছনে ঘুরল। মেহেরুন্নেসা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলেন। আই চামড়ি, তুই জায়ানের প্রেমিকা? আমি হাসা কইছি না? ইনায়া আমতা আমতা করল। জি দাদি। আরুষ উঠে গিয়ে মেহেরুন্নেসাকে বসার জায়গা করে দিল। মেহেরুন্নেসা সোফায় বসে লাঠি নাড়াচাড়া করলেন। সব শুনলাম। এখন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তোমাকে বিয়া দেওয়া অত্যন্ত জরুরি। জায়ান নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। দাদি, এসব কি বলছো? যা শুনতে পাইছো তাই কইছি। আর একটা কিভাবে সম্ভব? আমি এখনো রেডি হই নাই বিয়ের জন্য। কেউই রেডি থাকে না বিয়ার জন্য। এই ফোনটা কেউ নিয়ে আসো, আইজি ওগো বিয়া দিমু আমি। হারাম সম্পর্ক করো, আবার বিয়া দিবার চাইলে রেডি থাকো না। নুসরাত মেহেরুন্নেসার ফোন এনে দিল। মেহেরুন্নেসা কল দিলেন ইমাম সাহেবকে। হ্যালো, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আসল কথায় আসি, একটা বিয়া পড়াইবার লাগবো। তাড়াতাড়ি আসেন আমাগো বাড়ি। আপনাদের বাড়িতে শুধু মাঝরাতেই বিয়ে হয়? মানে আমি বলতে চাইছি। আমাগো বাড়িতে মাইজ রাতে বিয়ে হয়। তোমার কোনো সমস্যা? তুমি মিয়া বিয়া পড়াইয়া আলগোসে বিদায় হইবা। এত কথা কইবার কইছি না তোমারে? এখন ফোন রাহিয়া তাড়াতাড়ি আও। 1 মিনিট দেরি হইব, টাকা কম দিমু। আমি মেহেরুন্নেসা, এক কথার মানুষ। দাদি, এত রাতে বিয়ে করব? আগামীকাল ফ্যামিলির সাথে বসে আলাপ করে বিয়ে করলে হয় না? না হয় না। আইসো সিন ক্রিয়েট করছো, আইজি বিয়া হইব। হৌর বাড়ি সিঙ্গিল হইয়া আইসো, মিঙ্গিল হইয়া তও এই বাড়ি হইতে পা রাখবো বাইরে, তার আগে না।
আগে বুঝা আইলে না কে? মেহেরুন্নেসা লাঠি দিয়ে মেঝেতে বাড়ি দিলেন। ও লিপি, তোমার বিয়ার শাড়ির লগর কি যেন মাথায় দেয় ঘোমটা, ওইটা নিয়ে আও। জি আম্মা। রোহিণী, সোহেদ, জায়েন, ইসরাত আর জোহেলকে পাত্রীপক্ষের সাক্ষী রাখা হলো। নুসরাত আর ইরহাম নিরপেক্ষ দাঁড়িয়ে রইল। তারা দুজন শুধু দাঁড়িয়ে নাটক দেখল। সাদি আর সৌরভী নুসরাতের পাশে মুখ চোখ উল্টে দাঁড়িয়ে রইল। শুধু সৌরভী বলল, কোন দিন দেখবে আমাকে ও বুড়ি ধরে কোনো হালার পুতের সাথে বিয়ে দিয়ে দিছে? নুসরাত জোরে নিঃশ্বাস ছাড়ল। সে প্রচুর ব্যথিত। ইমাম সাহেব বিয়ে পড়ানোর পর কবুল বলার জন্য বললেন জায়ানকে। সময় ওয়েস্ট না করে আলহামদুলিল্লাহ কবুল বলল জায়ান। সবাই আলহামদুলিল্লাহ বলল। এবার মেয়েকে ইমাম বললেন কবুল বলার জন্য। মেয়ে করুণ সুরে কান্না করে দিল কবুল বলতে গিয়ে। মহিলাদের চোখ পানিতে ছলছল করে উঠল। ধীরে ধীরে ইনায়া হাউমাউ করে কান্না করে উঠল। সবার চোখ পানিতে ভেসে গেল। ইসরাতের চোখের কোণে পানি জমা হলো। তাড়াতাড়ি কবুল কও, যত তাড়াতাড়ি কইবা তত তাড়াতাড়ি নিজের বাড়ি যাইবা। ইনায়া নাক টেনে কবুল বলল। তারপর কান্নার ধুম পড়ল সৈয়দ বাড়িতে। নুসরাত শুধু তাকিয়ে দেখলো কান্নাকাটি। তার মোটেও কান্না আসছে না। তার এসব দেখে হাসি আসছে, সাথে আবার মাথা ব্যথা লাগছে। নুসরাত চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো সবার কান্না। নুসরাতের হাসি পেল, কি যেন দেখে মুখ টিপে হাসলো। আরজার চোখ নুসরাতের দিকে ওই সময় গেল। নুসরাতকে হাসতে দেখে বিড়বিড় করে বলল, কান্না করছে, সবই কান্না করছে। আর একে দেখ, এতক্ষণ রোবটের মতো তাকিয়েছিল, আর এখন হা হা করে হাসছে। নুসরাত হাসতে হাসতে মরে যাবে মনে হচ্ছে। আহান চাচিদের সাথে যোগ দিয়ে নিজেও হাউমাউ করে কান্না করছে। কান্নার ধরন দেখে নুসরাতের পেট ফেটে হাসি বের হলো। এটা এভাবে কান্না করে কেন? একে তো ভ্রু নেই, তার উপর রোহিণী কাল টাকলা করে দিয়েছেন। সামনে দুটো দাঁত পড়ে যাওয়ার আহানকে দেখতে বুড়োদের মতো লাগছে। নুসরাত পেট চেপে হাসতে হাসতে লুটেপুটি গেল। ইরহাম ঘাটটা মেরে বলল, মেজো বাবা দেখছে। নুসরাতের হাসি ফুস হয়ে গেল। নিজের বাবা দিকে তাকাতেই দেখলো মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছেন। ইনায়া আর জায়ানের বিয়ে সম্পন্ন হওয়ার পর মেহেরুন্নেসার আদেশে রাতের খাবার খাইয়ে ছাড়া হলো ইনায়াকে। গাড়িতে করে যাওয়ার সময় জায়ান আর ইনায়া একজন আরেকজনের সাথে একটা কথা বলল না। নীরবে মান অভিমান চলল। শুধু পেছনের সিটে বসে জোহেল কথা বলে গেল। পুরো রাস্তা জোহেলের বকবকে কানে লেগে গেল। জায়ান কাছে ঘুম ছিল। মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভাঙল জায়ানের। আননোন নাম্বার থেকে ফোন আসতে দেখে বিরক্ত হলো। জাত দিয়ে চোখ চেপে ধরে জায়ান মোবাইলের ভাইব্রেশন সেট করলো। মোবাইল ঢিল মেরে বিছানার একপাশে রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরপর কল আসে আর ভাইব্রেশনের শব্দে মোবাইল কেঁপে ওঠে। জায়ান বিরক্ত হয়ে উঠে বসলো। চোখ মুছে মোবাইলের দিকে তাকালো। মুখ দিয়ে উচ্চারণ করল, শালশিয়া। ফোন ধরে জায়ান অপর পাশের মানুষকে বলল, হ্যালো, কে? এই মাঝরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন কেন? ও সরি, আই এম জ্যাক, ম্যানেজার অফ অ্যাপেল সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। নাও লেটস গেট টু দ্য পয়েন্ট। The position at our company is still vacant. You can rejoin if you wish. I will let you know in a day or two. Take care. জায়ান আবার শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে চোখে ভেসে উঠল এক শুভ্র রমণীর মুখ। চোখকে বিশ্বাসঘাতক বলে গালি দিল জাইন। 2 দিন পর ডেলার সাথে একটা রেস্টুরেন্টে বেড়াতে আসলো আশিক। আশিক চুপচাপ বসে ডেলার দিকে তাকিয়ে থাকলো। মেয়েটাকে সে যত দেখে তত মুগ্ধ হয়। ডেলা 2 কাপ কফি অর্ডার দিয়ে আশিকের দিকে তাকালো। আশিককে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, আর কি? আমার ইচ্ছে হয়েছে তাই। কিরকম লাগছে তোমার? হ্যাঁ, বলতে হবে, সব জানতে চাই আমি তোমার বিষয়ে। আশিক টেবিলের কিছুটা কাছে এসে বলল। আশিক নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো। চোখ তুলে ডেলার দিকে তাকালো। ডেলা সামনের চেয়ার থেকে আশিকের চোখ চেপে ধরল। আশিক হু হা করে হেসে দিল। ডেলাও হালকা হাসলো। 2-1 দিনের ভিতর আমিও।
ডেলা কথা বলে গেল আর আশিক হাঁ করে তাকিয়ে থেকে গিলল ডেলার কথা। চোখের পলক ফেলল না। ডেলা খিলখিল করে হাসলে আশিক হালকা হাসে। কীরকম মাতালের মতো তাকিয়ে রইল আশিক নিজের বিবাহিত একান্ত ব্যক্তিগত সম্পত্তির দিকে। বিড়বিড় করল, তুমি শুধু আমার ডেলা, শুধুমাত্র আমার, আর কাউরে না। আমার ডেলা আমার। জাইন আজ বাসায় কাজে যায়নি। সকাল থেকে বাসায় বসে গতকাল রাতের কথা চিন্তা করছিল। সে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন কে কীরকম রিয়্যাক্ট করবে তার নিজস্ব ব্যাপার। জাইনের কিছু করার নেই। চাচাদের ভাইদের কল করে জরুরি কথা আছে। দুপুরের খাবারের আগে কাজ শেষ করে বাসায় উপস্থিত থাকে যেন। দুপুরের খাবার আজ একসাথে খাবে আর জরুরি কথাও বলবে। সবাই বিনা বাক্যে রাজি হলো। দুপুরের খাবারের আগে সবাই বাসায় এসে উপস্থিত হলো। দুপুরের খাবার খেতে সবাই একসাথে বসলো। সবাই খাবার টেবিলে বসেছিল। সবসময়ের মতো দুই মাছের চেয়ারে হেলাল সাহেব ও মেহেরুন্নেসা বসে আছেন, আর চারপাশে ছড়িয়ে ছিটে সবাই বসে আছেন। সোহেদ বললেন, কি বলার জন্য এত জরুরি তলব? তাড়াহুড়া করে কাজ শেষ করে আসতে হলো। সোহেব খাবার মুখে নিয়ে বললেন। শুরু কর। জাইন গলা পরিষ্কার করে নিল। জাইন সহজ সাবলীল গলায় কথা বলতে গিয়েও কথা গম্ভীর হয়ে বের হলো। নিজের ওপরে বিরক্ত হলো। কথা এরকম রূঢ় হয়ে বের হচ্ছে কেন তার? সোহেদ, যে জন্য আপনাদের সবাইকে জমায়েত করলাম, গতকাল রাতে কোম্পানি থেকে আমার সাথে যোগাযোগ করেছে। আমার জায়গাটা খালি ছিল এবং তারা চাচ্ছে আমি আবার জয়েন করি। এখন আমি জয়েন হওয়ার চিন্তা ভাবনা করছি, তাই আপনাদের মতামত নিতে আসছি যে জয়েন হব নাকি। আমি আশা করি আপনাদের উত্তর আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে করে দিবেন। বললেন, দেখ জাহিন, তুমি দেশে থাকলেও আমাদের ব্যবসা সামলাচ্ছ না, আর প্রবাসে থাকলে না। তাই তোমার যাওয়া না যাওয়া দিয়ে আমার কিছু যায় আসে না। এই দুঃখ থাকবে যে তুমি বিভিন্ন ফ্যামিলি ফাংশনে আমাদের সাথে উপস্থিত থাকবে না। তোমার শূন্যতা সবসময় অনুভব করব। আর তুমি যদি এখানে কমফোর্ট না হও তাহলে সেখানে তুমি কমফোর্ট সেখানে থাকো। আমার কোনো অভিযোগ নেই। আর কোম্পানি যখন চাচ্ছে তোমাকে, ভালো বেতন দিচ্ছে, ভালোভাবে তোমার লাইফ লিড করবে, সেখানে থাকো। আমি শহীদের সাথে একমত প্রকাশ করছি। তোমার কমফোর্ট জোনে তুমি থাকবে, এতে আমার কোনো সমস্যা নেই। আর আমি মনে করি কারোর কোনো সমস্যা হবে না তোমার সিদ্ধান্তে। জাইন হেলাল সাহেবের দিকে তাকালো। হেলাল সাহেব ভাত খাওয়া হাত কখন থামিয়ে দিয়ে ছেলের দিকে গভীর মনোযোগে তাকালেন। মনে কিছু হিসাব কষে বললেন, ইজ ইয়োর উইস জাইন, আই হ্যাভ নো প্রবলেম। যা ভালো বোঝো করো। লিপি বেগম মুখ কালো করে তাকিয়ে রইলেন স্বামীর দিকে। তিনি ভেবেছিলেন হেলাল সাহেব জাইনের যাওয়ার ব্যাপারে বিরোধিতা করবেন। হেলাল সাহেব তো সহমত পোষণ করলেন। নাসির সাহেব বললেন, আমি কখনো কোনো বিষয়ে না করিনি। বড় ভাই যা বলেছে তাতেই সহমত পোষণ করেছি। এখন যখন সবাই ইতিবাচক উত্তর দিচ্ছে, আমিও কোনো নেতিবাচক উত্তর দিব? আমি কেন নেতিবাচক উত্তর দিব? আমি হ্যাঁ বললাম। যেখানে ভালো বুঝো সেখানেই থাকো, আসো। ইসরাত মনে মনে নেচে উঠল। জাইন বিদেশে গেলে আর এক যুগের আগে দেশে আসবে না, জীবনেই আসবে না। সেখানে সেটেল হয়ে যাবে। সিঙ্গেল লাইফ চিল করবে ইসরাত। সে মিঙ্গেল হয়েও সিঙ্গেল থাকবে। জাইনের সিদ্ধান্তে তার গালে অসংখ্য অদৃশ্যত্ব চুমু খেলো ইসরাত। মেহেরুন্নেসা ইসরাতের চিন্তায় এক বালতি পানি ঢেলে দিলেন। মেহেরুন্নেসার কথা শুনে ইসরাতের হাসি ফুস হয়ে উড়ে গেল। সব শুনলাম ও বুঝলাম। তুমি বিদেশ যাইবার চাও, ভালো কথা, কিন্তু তোমার বউরে আমাকে কাছে কেন রাইখা যাইবা? আমাদের কি ঠেকা লাগছে তোমার বউরে খাওয়ামু? অনেক খাওয়াইছি, এই পর্যন্ত অনেক পিন্দাইছি, দায়বার উঠাইছি, আমাগো মাইয়া বিয়া দিছি। এখন কেন আমরা এইসব দেখমু? নিজের বউ নিজে পালো। আমাগো আর টাকা পয়সা নাই তোমার বউরে খাওয়ানোর লগে। নিজের লগে লইয়া যাও। আমার বাড়িতে তোমার বউ আর রাখবার পারুন না। নিজ নিজ ঘর বাড়িয়ে যাও, আমার বাড়ি খালি করো। এমনিতে আমার বাড়িতে মানুষ জায়গা হইতাছে না, তোমরা দুইজন গেলে আমার বাড়ির মানুষ কমবা। নাসির সাহেব কিছু বলতে যাবেন, মেহেরুন্নেসা বললেন, চুপ, আমরা কেন অন্যের বউরে খাওয়ামু? তুই কথা বলবি না নাসির।
যাইন নিজের বউ সাথে নিয়ে যাও, নইলে ব্যবস্থা কইরা দিয়া যাও নিজের বউয়ের। আমরা বহুত খাওয়াইছি। মেহেরুন্নেসা ইশারায় সবাইকে সহমত পোষণ করতে বললেন। হেলাল সাহেব বললেন, আম্মা ঠিক বলেছে, তোমার তো দায়িত্ব ওর সব কিছুর খেয়াল রাখা। যেহেতু শরীয়ত মোতাবেক তোমাদের বিয়ে হয়েছে, সেহেতু সব দায়িত্ব এখন তোমার। এখন আমাদের রেস্টের সময়। তুমি দায়িত্ববান ছেলে, আমি জানি তুমি পারবে ইসরাতের দায়িত্ব নিতে। ঠিক আছে, আমি ইসরাতের প্রতি মাসের খরচ আপনাদের কাছে পাঠিয়ে দেব। এইটা কইলে হইব না যাইন, তোমার স্ত্রী থাকার ব্যবস্থা কইরা দিয়া যাও। আমার বাড়িতে আর রাখুন না। তুমি আমাকে কথা বুঝবার পারো নাই? তাহলে আমি এখন কি করব দাদি? আমি কি জানি তুমি তোমার বউরে কি করবা? আমি বিয়া দিয়া দিছি, আমাগো দায়িত্ব শেষ। এখন তোমার দায়িত্ব শুরু। তুমি ওর স্বামী। হাম বলল, বড় ভাইয়া এক কাজ করতে পারেন, আপুকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। জাইন বিরক্ত হয়ে তাকালো ইরহামের দিকে। মেহেরুন্নেসা চোখ দিয়ে ইশারা করে বললেন, হইতাছে, চালাইয়া যা। নিয়ে যাওয়ার কথা বললে তো নিয়ে যাওয়া যায় না। পাসপোর্ট বানানো লাগবে। পাসপোর্ট পাওয়ার পর আরও কত স্টেপ রয়েছে, সেগুলো করতে আরও 2 মাস লাগবে। এত টাইম আমার কাছে নেই। আমি এই মাসের শেষের দিকে জয়েন দিব। ইসরাত মুখ কালো করে দাদির দিকে রুষ্ট চোখে তাকিয়ে রইল। দাদি তার সাথে এসব করতে পারে, বাড়ি থেকে বের করে দিচ্ছে। ইসরাত ভিতরে ভিতরে অভিমান করল। চোখ নিচু করে ভাত মুখে দিল। ভাতগুলো মনে হলো দাঁত দিয়ে চিবোতে পারছে না। আস্ত গিলতে গিয়ে মনে হলো গলায় আটকে গেছে। খাবার খেতে ইচ্ছে করছে না। ইসরাত মিনমিন করে বলল, দাদি, আমি আমার খরচ চালাতে পারবো, আর তোমাদের আমার খরচ বহন করতে হবে না। আমি নিজের থাকার জন্য জায়গা খুঁজে নিব, নিজের ব্যবস্থা করে নিতে পারবো। নুসরাত ফোড়ন কেটে নিজের কথা ঢুকিয়ে দিল। তুই মেয়ে মানুষ, তুই একা চলাফেরা করতে পারবি না? আর তুই মেয়ে মানুষ, তুমি বড়দের মাঝখানে কথা বলো কেন? বড়রা আছে, কথা বলবে। আমরা ছোট মানুষ রোবটের মতো চুপ করে বসে থাকবো? বড়রা যা সিদ্ধান্ত নিবে তা হ্যাঁতে হ্যাঁ মিলাবো, নাতে না। বুঝতে হবে তুমি মেয়ে মানুষ। মেয়ে মানুষ চাইলে বাসার বাইরে যেতে পারবে না। আরশের মনে হলো সূক্ষ্ম খোঁচা মেরেছে তাদের পুরো পরিবারকে নুসরাত। ভাইয়া, আপনি ইসরাতকে আপনার সাথে নিয়েছেন। ইসরাতে মেবি পাসপোর্ট আছে। আব্বা আপনার বানিয়েছিল আমাদের পাসপোর্ট। আর রইল বাকি জিনিস, ওইগুলো তো তাড়াতাড়ি মনে হয় হয়ে যাবে, কারণ পাসপোর্ট করতে যা সময় লাগে বেশি আমার জানা মতে। আপনাদের সেখানে সেটে জেনশিপ রয়েছে। ভাতের মধ্যে পানি ঢেলে উঠে দাঁড়ালো নুসরাত। ভাত খেতে ইচ্ছে করছে না। সরি। ওহ, আরেকটা কথা দাদা, ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি বলছি আপনাকে। আপনার বউ নিয়ে যাওয়ার জন্য সে খাওয়াতে পারবে না, এটা একটা বাহানা আপনার সাথে পাঠানো তার মূল উদ্দেশ্য। আন্ডারস্টুড? নুসরাতের কথায় মুখ লুকালেন সবাই। মেহেরুন্নেসা চোয়াল ছুলে পড়ল। নুসরাতের দিকে নাক ফুলিয়ে তাকালেন। ও আরেকটা কথা দাদা। মেহেরুন্নেসা ইরহামকে ইশারা করলেন এটাকে নিয়ে যাওয়ার জন্য। সব রহস্য ফাঁস করে দিচ্ছে তার। ইরহাম পেছন থেকে এসে এঁটো হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরল। জাইন ভ্রু উঁচিয়ে তাকালো ইরহামের দিকে। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? নুসরাতের মুখ ছাড়ো ইরহান। ইরহাম বোকাদের মতো হাসলো হিহি করে। কানে ফিসফিস করে বলল, আর বলতে হবে না, অনেক বলেছিস বোন, এবার চল, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। ইরহাম নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। জাইন চুপ করে তাকিয়ে রইল। নীরবতা ভাঙল জাইন। পুরুষালী ভারী গলার আওয়াজ শোনা গেল, আপনারা যখন সবাই চাইছেন ইসরাতকে আমার সাথে নিয়ে যাই, ওয়েল, আমি নিয়ে যাব। লাগেজ প্যাকিং শুরু করো ইসরাত। যা যা প্রয়োজনীয় সব গুছিয়ে নিও, ওকে? আর তোমার পাসপোর্ট আমার কাছে কাউকে দিয়ে পাঠিয়ে দিও, ওকে? মেহেরুন্নেসা বললেন। ওকে। ইসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। ভাত খেতে ইচ্ছে করছে না। চুপচাপ হেঁটে কিচেনে চলে গেল। কিচেনের দরজার সামনে আসতে দেখলো ইরহাম আর নুসরাত দুজন চুলোচুলি করছে বেসিনের সামনে দাঁড়িয়ে। এটো হাত দিয়ে ইরহাম নুসরাতের চুল ধরে আছে, কিছু বলছে আর চুল ধরে টান মারছে, সাথে শাসাচ্ছে। নুসরাত ইরহামের পায়ের হাঁটুর হাড্ডির দিয়ে মাঝে কিক মারল। ইরহাম পা ধরে মেঝেতে বসে পড়ল। নুসরাত এবার চুলে ধরে ঠুস ঠাস করে কিল বসালো ইরহামের পিঠে। ইসরাত ধাক্কা দিয়ে দুজনের মাঝ দিয়ে হেঁটে গেল বেসিনের সামনে। নুসরাত, তুই আমায় একটা বেশি মেরেছিস, সমান সমান করতে হবে। এইদিকে আই, আমি একটা মারবো, তারপর আমাদের মারামারি শেষ হবে।
তুই আগে আমায় মারলি কেন? তাও আবার ভাত খাওয়া হাত দিয়ে। ছ্যা, কি করেছিস তুই আমার চুলের? মশলা মাখিয়ে আমার চুলে। তাহলে তুই ওখানে দাঁড়িয়ে সব বলে দিচ্ছিলি কেন? এজন্য তো শুধু একটা গাঁটটা মেরেছি। নুসরাত ভেঙালো ইরহামকে, মুখ বাঁকা করে কপি করলো ইরহামকে। ইরহাম থাপ্পড় মারলো গালে। নুসরাতের রাগে ইচ্ছে করলো ইরহামকে মাথায় তুলে আছাড় মারতে। মানে মারছো তোমার শালা খচ্চর খবিস কোথাকার। এই ময়লা হাত দিয়ে তুই আমার চুলে হাত দিয়েছিস, তারপর মুখে, এখন আবার গালে। কুত্তা কোথাকার, তোমার বাল করছো, গোসল করতে হবে আবার। ধুর ধুর, সারা শরীর কাপড়ে তোমার এটো হাত লাগিয়ে দিছো, আর হাত ধুয়ে কি করবা? নুসরাত গালি দিয়ে শান্ত হলো না, আর দু এক ঘা লাগালি ইরহামের পিঠে। আরশ অদ্ভুতভাবে তাকিয়ে রইল। প্লেট রাখতে এসে এসব কি দেখছে? মনে হলো চিড়িয়াখানায় এক প্রাণী আরেক প্রাণীকে মারছে। এক কোনায় ইসরাত দাঁড়িয়ে এদের মারামারি লাথালাথি দেখছে। আরশ পকেট হাতরে মোবাইল বের করলো, বিড়বিড় করলো, ঠিক রয়েছে। এটা বাসা নাকি চিড়িয়াখানা? বা হাতে প্লেট রেখে ডান হাত দিয়ে মোবাইলের ভিডিও অন করলো। ইরহাম খেয়াল করলো আরশ তাদের ভিডিও করতে মোবাইল বের করেছে। নুসরাত উড়াধুরা ইরহামকে পিটিয়ে সোজা হয়ে দাঁড়ালো, চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে হাত খোপা করলো। গরমে মুখ ঘেমে গিয়েছে। আরশকে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করলো, ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই ইরহাম, এই মোবাইল এরকম করে ধরে রাখছে কেন? আমাদের ভিডিও করছে নাকি? হ্যাঁ বোন। শালাকে চমকে দেখাই, চমক দেখাই একটা। ইরহাম কিভাবে বলতে যাবে তার আগেই নুসরাত ইরহামকে জড়িয়ে ধরল। ইরহাম চোখ বড় বড় করে তাকিয়ে রইল নুসরাতের দিকে। নুসরাত আর ইরহাম 2 ইঞ্চি ডিফারেন্স। নুসরাত 2 ইঞ্চির খাটো আর ইরহাম 2 ইঞ্চি লম্বা। নুসরাত তাকে জড়িয়ে ধরায় তার নাকের কাছে এসে পড়ল, মুখ কিছুটা কানের পাশে নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসা দেখিয়ে দেই, শালা জড়িয়ে ধর। হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমাকে জীবনে দেখিসনি? জড়িয়ে ধরতে গিয়ে আবার শরীরে হাত লাগাবে না। হাত লাগলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেবো একদম। মনে রাখিস, আমি 2 দিন জিম করেছি। আমি যেরকম তোর শরীরে স্পর্শ না করে জড়িয়ে ধরে আছি, ওই রকম করেই, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। ইসরাত হা করে তাকিয়ে থাকলো। এই তো একজন আরেকজনের চুল ছিঁড়ে ফেলছিল, এখন আবার ভালোবাসা দেখাচ্ছে, জড়াজড়ি করছে। এদের সেকেন্ডের ভিতরে ভালোবাসা আসে, আবার দুজনের সেকেন্ডের ভিতরে ভালোবাসা উদাও হয়ে যায়। আরশ মোবাইল পকেটে পুরে প্লেট বেসিনে রেখে চলে গেল। ইসরাত তো নাক চোখ কুচকে নুসরাতের দিকে তাকিয়ে চলে গেল। আরশ আর ইসরাত যেতেই আবার মারামারি লাগিয়ে দিল দুজন। কাঁচ ভাঙার শব্দে ঝর্ণা কিচেনে দৌড়ে আসলেন। প্লেট ভাঙা দেখে হাই হাই করে উঠলেন। আরশ যে প্লেট বেসিনে রেখেছিল সেটা ভেঙে দিয়েছে দুজন। রাগী গলায় জিজ্ঞেস করলেন, কে ভেঙেছে? আর নুসরাত ইরহামের দিকে আঙ্গুল তুলল আর ইরহাম নুসরাতের দিকে। ঝর্ণা দুজনের মাথায় দুটো গাঁটটা মেরে কানে ধরলেন দুজনের। হালকা হেসে বললেন, কোনোদিন যেন দুজনকে রান্না করে না দেখি। যাও, বের হও এখান থেকে। যখন আসো কিছু না কিছু ভেঙে যাও। তোমাদের মারামারি করার জায়গায় এটা না। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে ইরহামের দিকে আর ইরহাম নুসরাতের দিকে তাকালো। এরপর নুসরাত আর ইরহাম মাথা উপর নিচ নাড়িয়ে হু বলে শব্দ করল। কয়েকদিন পরের কথা, রাতের বেলা জাইনকে ডেকে পাঠানো হলো মেহেরুন্নেসার রুমে। মেহেরুন্নেসার রুমে গিয়ে ভ্রু কুচকে গেল জাইনের বাবা আর চাচারা সবাই দল বেঁধে বসে আছে দুজন। জাইন সিল্কি চুলগুলো কপালের উপর থেকে পেছনের দিকে ঠেলে দিয়ে বলল, আসতে পারি? নাসির সাহেব বললেন। জাইন গিয়ে সোফার উপরে বসলো। দাদির থেকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো কেন তাকে রাতের বেলা ডেকে পাঠিয়েছেন। এই জন্য তোমারে ডাইকা আনা হয়েছে, তা হইল বিদেশ যাইবার আগে তোমার সাথে ইসরাতের বড় কইরা অনুষ্ঠান করুম, তার সাথে আশিকের বউরে উঠাইয়া নিয়া আমু। মানুষজনরে তো জানাইতে হইব তোমাকে বিয়া হয়েছে। মেহেরুন্নেসার কথায় জাইনের বুকে সূক্ষ্ম ব্যথা লাগলো। জি, আপনারা যা ভালো বুঝেন তা করুন, আমার কোনো আপত্তি নেই। তাহলে সামনের সপ্তাহে শুক্রবারে অনুষ্ঠানের সময় রাখা হোক। তার মধ্যে যার যা কিনার কিনা নিব, আর যার যা অনুষ্ঠান করার কইরা নিব। সব কিছুতে উপস্থিত থাকতে হবে আমাকে। তোমার ভালা লাগলে আইবা, না লাগলে আর না কইয়া লাভ নাই, তুমি আইবা না। তোমার ইচ্ছা করলে আইসো, না হইলে আইসো না। তাহলে আমি এখন আসি? হ, আসো। দাঁড়াও, আরও একটা কথা ছিল।
দেলার একটা বইন আছে, তুই জানতি? জাইন বলল। হ্যাঁ। মায়া ডারে তুই দেখছিস কোনোদিন? না। দেলার বইন ইনায়া, বুঝলি? সেইটা দেখা আমি তো টাস্কি খাইয়া গেছি। জাইন দুপাশে মাথা নাড়ালো, যার মানে সে জানতো না। ডেলার বোন ইয়ানা এটা আপনাকে কি বললো? সেদিন আশিকের জন্য প্রস্তাব নিয়ে গেলাম, ওই সময় সেমরি ডারে দেখি। আমাগো দেখা সেমরি অবাক, আর সেমরিরে দেখা আমি অবাক হইয়া গেলাম। পরে ওর মা আমার সাথে পরিচয় করাই দিল, তার ছোট মাইয়া ইনায়া। তুই মাইয়ারে দেখছিস কোন দিন? জাইন দুপাশে মাথা নাড়ালো। মেহেরুন্নেসা চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলেন। মাইয়ারে ভালা পায় আর মাইয়ার ভাই বোন সম্পর্কে কিছু জানে না, এইটা কেমন ভালোবাসা? ওই ডেলা ওইখানে কার কাছে থাকতো? ওর মা আর বোন তো দেশে থাকতো, আর গেলই বা কেমনে? ওর চাচার কাছে থাকতো। ছোটবেলায় ওকে অ্যাডপ্ট করেছিলেন ওর চাচা। দেখলি জাইন, ওরা আমাগো দূর সম্পর্কের কুটুম। এক আশিকের শ্বশুর বাড়ি, দুই জায়ানের শ্বশুর বাড়ি, এক ঘর থাইকা দুইটা মাইয়া আমরা বিয়া কইরা লইয়া আইতেছি। জাইনের কথা বলতে ইচ্ছে হলো না, চুপ করে তাদের কথা শুনল। মেহেরুন্নেসা নিজের কথা শেষ করে বললেন, যা এবার গিয়া ঘুমাই যা, অনেক রাত হয়েছে। আপনিও ঘুমিয়ে যান। জাইন মেহেরুন্নেসার সাথে কথা বলা শেষ করে নিজের রুমে যেতে যেতে চিন্তা করল, এজন্য সেদিন ইনায়ের মুখটা এতটা চেনা চেনা লাগছিল তার কাছে। ডেলার বোন বলে। জাইন দীর্ঘশ্বাস ছাড়ল। অতিরিক্ত চিন্তা ভাবনা করতে গিয়ে জাইন বুঝলো না কারোর পথ আটকে সে দাঁড়িয়ে আছে। ইসরাত কখন থেকে বলছে ভাইয়া রাস্তা ছাড়ুন, জাইন শুনছে না। ইসরাত হাত দিয়ে জাইনের কাপড় ধরে টান দিল। জাইন ধরফর করে সামনের দিকে তাকালো। কি এভাবে ভয় দেখাচ্ছিলে কেন? ভাইয়া, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। কখন থেকে রাস্তা ছাড়ার কথা বলছিলাম, আপনি তো সরেই দাঁড়াচ্ছেন না। ওহ সরি, আমি শুনতে পাইনি। এবার রাস্তা দিন ভাইয়া, আমি যাব। ইয়া শিওর। ইসরাত সামনের দিকে যেতেই জাইন ডেকে উঠল পেছন থেকে। ইসরাত দাঁড়ালো, পেছন ফিরে তাকালো না। তোমার আমার সাথে যেতে কোনো সমস্যা নেই তো? ইসরাত বোকাদের মতো জিজ্ঞেস করলো। কোথায়? জাইনের হালকা হাসির ঝংকার শোনা গেল। ইসরাত পেছনে ফিরে তাকালো। জাইনকে হাসতে দেখে ইসরাত মলিন হাসলো। তুমি বোকাদের মতো প্রশ্ন করছো। আমার সাথে আমার বাসায় আমার দেশে যেতে তোমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, সমস্যা থাকলে বলতে পারো। আমি তোমার থাকার ব্যবস্থা এখানে করে দিয়ে যাব। আমার কাছে মনে হলো তোমাকে প্রশ্ন করা উচিত। পারমিশনের একটা ব্যাপার আছে না? ইসরাতের চোখে ভেসে উঠল আজকে দুপুরের কথা। বাবা, আব্বু, চাচু কিভাবে সবাই তাল মিলালো দাদির কথায়। সবাই যখন যায় সে আর না থাকুক, সে যাবে জাইনের সাথে। পরের কথা পরে ভাবা যাবে, এখন শুধু এ বাড়ি থেকে বের হওয়াই উত্তম। তারা খাওয়াতে পারবে না তো কি হয়েছে, সে নিজে রোজগার করে নিজের খরচ চালাবে। সে আর থাকবে না এই বাড়িতে। ইসরাত আনমনা হয়ে বলল, কি? কেউ তোমাকে ফোর্স করবে না আমার সাথে। আমার জন্য তুমি যদি না যেতে চাও, আমি তোমাকে জিজ্ঞেস করছি ইসরাত, আবার যেতে চাও? সেখানে গেলে কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না দেশে। আমি যাব আপনার সাথে। অভিমানের বশে ইসরাতের নেওয়া সিদ্ধান্ত কি ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে, তা সময়ের উপরে ছেড়ে দিল ইসরাত। সময় আর ভাগ্য কি তার সঙ্গ দিবে, তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না।